ঠিক আছে, লাইভ এসছে। লাইভ স্যার, লাইভ। শুভেন্দু বাবুকে জয়েন করাতে হবে, শুভেন্দু বাবুকে জয়েন করাতে হবে। হ্যাঁ, উনি আসছেন। ওকে স্যার, ডান। হ্যাঁ হ্যাঁ, হুম। জানি না, আমি করবো। আমরা স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করে দিন। নমস্কার। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে মহামানব বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে আমরা ধারাবাহিক আলোচনা সভার শুরু করেছিলাম আজ থেকে 5টি রবিবার আগে। প্রায় 1 মাস আগে থেকে প্রতি রবিবার সন্ধ্যা 7টায় আমরা এই ধারাবাহিক আলোচনা সভা চালাচ্ছি। আপনারা জানেন এবছর বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ। এই দ্বিশত জন্মবর্ষকে সামনে রেখে আমরা চেয়েছিলাম আমাদের রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক সকলেই বিদ্যাসাগরের জীবন চর্চার মধ্যে থাকুক, তার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিক। আপনারা সবাই জানেন যে সমাজে আমরা আজকে দাঁড়িয়ে আছি, সেই সমাজটা কি অবস্থাতে রয়েছে। একটা সময় ছিল যখন কুসংস্কারাচ্ছন্ন কুপমণ্ডুক সমাজের বিরুদ্ধে বিদ্যাসাগরকে একক এবং অনন্যভাবে দাঁড়িয়ে লড়াই করতে হয়েছিল। আপনারা এটাও জানেন আমরা যেহেতু একটি শিক্ষক সমিতি, আমরা সবসময় আমাদের চিন্তার মধ্যে থাকে, ভাবনার মধ্যে থাকে এ রাজ্যের সহস্র সহস্র বিদ্যালয়ের লক্ষ লক্ষ কিশোর কিশোরী ছাত্রছাত্রীর মুখ। যে সমাজে আমরা বাস করছি, যে সমাজ চরম স্বার্থপর, আত্মকেন্দ্রিক, কাপুরুষ, ভীরু, এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে চলছে, যে সমাজে হৃদয়হীনতা প্রতি মুহূর্তে আমরা প্রত্যক্ষ করছি, যা আমাদের গভীরভাবে ভাবাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীরা কোথায় গিয়ে দাঁড়াবে, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আমাদের এই রাজ্যের শুধু নয়, সারা দেশের ছাত্রছাত্রীদের চিন্তা, চেতনা, চরিত্র কিভাবে গড়ে উঠবে, কিভাবে মানুষের বাসযোগ্য করে আমরা তুলতে পারবো এই সমাজটাকে, সেই চিন্তা ভাবনা নিয়েই আজকে আমাদের আলোচনা সভা। আজকে আমাদের আলোচনা সভার বিষয় বিদ্যাসাগরের অনুপ্রেরণায় ছাত্রছাত্রীদের চিন্তা ও চরিত্র গঠনে আজকের শিক্ষকদের ভূমিকা কেমন হওয়া উচিত। এই আলোচনা সভায় আমরা বক্তা হিসাবে পেয়েছি আমাদের একান্ত মনের এবং প্রাণের কিছু মানুষকে। আমাদের সাথে আছেন উত্তর দিনাজপুরের জেলার সর্বশ্রেষ্ঠ স্কুল রায়গঞ্জ করোনেশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় শিক্ষক সম্মানে সম্মানিত শ্রী শুভেন্দু মুখোপাধ্যায় মহাশয়। আমাদের সাথে রয়েছেন আমাদের সমিতির এক সময়ের অন্যতম সদস্যা, পরবর্তীকালে যিনি মুগবেরিয়া কলেজে অধ্যাপনা করতে চলে গেছিলেন,
সম্মানীয়া অধ্যাপিকা অনুরূপা দাস, আমাদের সাথে আছেন আমাদের সমিতির নদিয়া জেলার প্রাক্তন সম্পাদক, নদিয়া জেলার অন্যতম একটি গৌরবান্বিত স্কুল দোয়ের বাজার বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কমল কান্তি দত্ত, এবং তারই সাথে আজকে সঞ্চালক হিসাবে থাকবেন আমাদের সমিতির বর্তমানের সহসভাপতি, বাঁকুড়া জেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মহান্তি। আমরা শুভেন্দু মুখোপাধ্যায়, অনুরূপা দাস, কমলকান্তি দত্ত, গৌতম মহান্তিকে স্বাগত জানাচ্ছি। তারই সাথে সাথে আজকে আমার উপর দায়িত্ব বর্তেছে একটি বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরার। আপনারা অনেকেই হয়তো জানেন, শুনেছেন, আমাদের সমিতি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা, আমাদের সমিতির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সম্পাদক, যিনি দীর্ঘদিন সমিতির নেতৃত্বে থেকে সমিতিকে শুধু গাইড করেছেন তাই নয়, পশ্চিমবাংলার শিক্ষা এবং শিক্ষক আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্বকারী ভূমিকা পালন করেছেন, যার নেতৃত্বেই পশ্চিমবঙ্গে বহু শিক্ষক আন্দোলন হয়েছে, সে তপন রায়চৌধুরী মহাশয় গত 4 আগস্ট ফুসফুসের ক্যান্সার ও করোনা সংক্রমণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এ ক্ষতি পশ্চিমবাংলার শিক্ষা এবং শিক্ষক আন্দোলনের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। আর আমাদের কাছে যে ক্ষতি সে তো বলার নয়, আমরা হারিয়েছি আমাদের অভিভাবককে, আমাদের সমিতির পিতৃতুল্য একজন মানুষকে। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, আজ এই ভার্চুয়াল, এই অনলাইন আলোচনা সভার প্রথমে আমরা তপন রায়চৌধুরীর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। আমরা কেউ কথা বলবো না, আমরা সবাই চুপ করে থাকব, আমরা তাকে স্মরণ করব। সময় শুরু। আপনারা সকলে এবার করতে পারেন। আমরা তপন বাবুর স্মরণে, তপন বাবুর উদ্দেশ্যেই আজকের আলোচনা সভা উৎসর্গ করছি। আমাদের আলোচনা সভার যিনি সঞ্চালক গৌতম মহান্তি মহাশয়কে আমি অনুরোধ করছি, আপনি আজকের আলোচনা সভা শুরু করুন। গৌতম বাবু শুরু করুন। গৌতম বাবু স্পিকারটা অন করুন। ঠিক আছে। আজকের সভায় আগত প্রত্যেককে মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের জন্মের 200 পূর্তিকে সামনে রেখে আমাদের প্রিয় সমিতি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বিদ্যাসাগর মহোদয়ের উপর এক ধারাবাহিক অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে। আজকে 5ম পর্ব। বিষয় বিদ্যাসাগরের প্রেরণায় ছাত্রদের চিন্তা ও চরিত্র গঠনে
আজকের শিক্ষকদের ভূমিকা কেমন হওয়া উচিত? বিদ্যাসাগর মহাশয় মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানকে সবচেয়ে গুরুত্ব প্রদান করেছেন তা বলে ইংরেজি শিক্ষাকে তিনি কখনো অবহেলা করেননি। তিনি মনে করতেন ইংরেজি শিক্ষা মাতৃভাষায় শিক্ষা গ্রহণকে সহযোগিতা করবে, কখনো প্রতিকূল হবে না। আজকের সভায় প্রথমে আলোচনায় অংশ নেবেন সম্মানীয় শ্রীযুক্ত শুভেন্দু মুখোপাধ্যায় মহোদয়। শ্রী মুখোপাধ্যায় মহোদয় ঐতিহ্যবাহী রায়গঞ্জ করুণা সেন হাই স্কুলের প্রধান শিক্ষক এবং জাতীয় শিক্ষকের সম্মানে বিভূষিত। আমি শ্রী মুখোপাধ্যায় মহোদয়কে আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। শুভেন্দু বাবু, শুভেন্দু মুখোপাধ্যায়, হ্যাঁ আপনি আলোচনা শুরু করুন। ঠিক আছে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাওয়া যাচ্ছে কি? শুভেন্দু বাবু, নেটের খুব প্রবলেম করছে। শুভেন্দু মুখোপাধ্যায়, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ বলুন। শুভেন্দু বাবু, ঠিক আছে, কি শোনা যাচ্ছে? শুরু করবো? হ্যাঁ শুরু করুন। হ্যালো, হ্যাঁ, শুরু শুনতে করুন, পাচ্ছি। শুরু করুন, শুরু করুন। শুরু করুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। অফিসে হয়ে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি। আপনি মাইক্রোফোন কর্ডটা সামনে আসুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুরু করুন, শুরু করুন, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ শোনা যাচ্ছে? মাধ্যমিক হ্যাঁ, শিক্ষক ও শোনা যাচ্ছে। শিক্ষাকর্মী সমিতি বিদ্যাসাগর মশাই, শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আজকের আলোচনার শুরুতেই মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আমাদের বিদ্যাসাগর মশাইকে শ্রদ্ধা জানানোর যে বিষয়টি আমরা বেছে নিয়েছি, আজকের আলোচনা সভায় উপস্থিত সকলকে প্রথমেই আমার আন্তরিক নমস্কার জানাই। আমরা সরাসরি অনেকটাই হয়েছে আলোচনাতে চলে যাচ্ছি। আলোচনার শুরুতেই একজন শিক্ষক হিসাবে কেন বিদ্যাসাগর মশাইয়ের প্রেরণাকে ছাত্রদের চিন্তা ও চরিত্র গঠনের ক্ষেত্রে ব্যবহার করার প্রাসঙ্গিকতা সে সম্পর্কে দু চার কথা বলা দরকার। আসলে মানুষ জন্মের পর 200 বছর কেটে গেছে। 1820-তে জন্ম, মহাপ্রয়াণ সেই 1891। সেই অর্থে ধরতে গেলে তার মহাপ্রয়াণেও আমরা বোধহয়
130তম বর্ষে এসে উদ্গমিত হয়েছে। হ্যালো শুভেন্দু বাবু। শুভেন্দু বাবু সম্ভবত নেটের প্রবলেম হচ্ছে। শুভেন্দু বাবু সম্ভবত নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, শুভেন্দু বাবুর সম্ভবত নেটের প্রবলেম হওয়ার জন্য, আমাদের প্রোগ্রামে অসুবিধা হওয়ার জন্য আমরা পরিবর্তন করে নিচ্ছি আর কি। হ্যালো কমল বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের শুভেন্দু বাবুর নেট প্রবলেম হওয়ার জন্য হ্যাঁ, বুঝতে আমাদের পারছি। একটা সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সমিতির প্রাক্তন নদিয়া জেলা সম্পাদক কমল কান্তি দত্ত মহাশয়। আমি উনাকে অনুরোধ করছি উনি আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, আমার শব্দ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে আমাদের মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে যে ধারাবাহিক স্মরণ অনুষ্ঠানের কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় যারা এই স্টুডিওতে উপস্থিত আছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বর্তমান নেতৃত্বকে, যারা বিগত সম্মেলনে, বিগত অ্যানুয়াল জেনারেল বডি মিটিং এ সিদ্ধান্ত অনুযায়ী ধারাবাহিক বিদ্যাসাগর চর্চার কর্মসূচির অঙ্গ হিসাবে এই করোনার অতিমারীর আবহ, তার মধ্যেও তারা আজকে এই বিদ্যাসাগর চর্চার কথা ভেবেছেন এবং অনলাইনে আলোচনার মধ্য দিয়ে সর্বস্তরের ছাত্র, যুবক, শিক্ষক এবং অভিভাবকদের কাছে বিদ্যাসাগরের চিন্তা ভাবনা তুলে ধরার জন্য প্রচেষ্টা নিয়েছেন। তার জন্য ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বর্তমান নেতৃত্বকে আমাকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়াতে।
আমি ব্যক্তিগতভাবে সংক্ষেপেই কয়েকটি কথা বলবো, কারণ আজকের যে বিষয়টা নিয়ে আলোচনার জন্য এখানে আমাদেরকে আহ্বান করা হয়েছে, আমার মনে হয়েছে যে আজকের এই আলোচ্য বিষয়সূচিটা বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক। তার কারণ বিদ্যাসাগরের প্রেরণায় ছাত্রদের চিন্তা ও চরিত্র গঠনে আজকে শিক্ষকদের ভূমিকা, এটা বোধহয় আমাদের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক বিষয়। বর্তমানে সমাজের চূড়ান্ত অবক্ষয়ের যুগে ছাত্রদেরকে চরিত্রবান গড়ে তোলার ক্ষেত্রে, প্রকৃত ছাত্র গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা কেমন হওয়া উচিত, সেই সম্পর্কে আমাদের একটা দিশা থাকা উচিত। আমি সর্বপ্রথমে একটা কথা দিয়ে শুরু করতে চাই। যে কোনো আলোচনা কোনো মনীষী বা ব্যক্তির সম্পর্কে আমরা যখনই করি, তখনই আমাদের একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, যে না হলে কিন্তু তার যথার্থ মূল্যায়নটা করা যায় না। যে কোনো একজন, যে কোনো আদর্শ, যে কোনো চিন্তা বা যে কোনো প্রতিভা বা যে কোনো মনীষী, কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের অভ্যুত্থান আমরা যাকেই বলি না কেন, সেই অভ্যুত্থান, সেই ব্যক্তির আবির্ভাব, সেই মনীষীর চিন্তা ভাবনা সবটাই কিন্তু একটা দেশের অভ্যন্তরে আবির্ভূত হয় কোনো একটা বিশেষ সমাজ ও দেশের একটা বিকাশের বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে। তার সামাজিক প্রয়োজন, সামাজিক চাহিদা এবং সামাজিক আকুতিকে ভিত্তি করেই। না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না এই কথাটা, যে বিদ্যাসাগর যেমন করে ভেবেছিলেন তেমন করে তার আগে কেউ ভাবতে পারেননি কেন। বিদ্যাসাগর যেমন করে নারী শিক্ষার কথা ভেবেছিলেন, বিদ্যাসাগর যেমন করে বিধবাদের বিবাহের কথা ভেবেছিলেন, বিদ্যাসাগর যেমন করে বাল্য বিধবা বিবাহের জন্য লড়াই করেছিলেন, বিদ্যাসাগর যেমন করে ছুটে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় স্কুল কলেজ প্রতিষ্ঠা করার জন্য, নারী শিক্ষার জন্য, হঠাৎ করে বিদ্যাসাগর করলেন, তার আগে কেউ করতে পারলেন না। তার কারণটা কিন্তু আমরা অনুধাবন করতে পারবো না। কারণ একটা বিশেষ সমাজের সেই সময়কার অবস্থার পরিপ্রেক্ষিতে সমাজের চাহিদা এবং সেই সমাজের বিকাশের একটা বিশেষ প্রয়োজনের মধ্য দিয়েই সেই সময় বিদ্যাসাগরের আবির্ভাব ঘটেছিল বা বিদ্যাসাগরের অভ্যুত্থান ঘটেছিল। অর্থাৎ বিদ্যাসাগরের চিন্তা, যার জন্য বুদ্ধের যুগে করা সম্ভব ছিল না। আবার আজকে বিদ্যাসাগরের যুগে এসে কেউ বুদ্ধের চিন্তা করবেন, এটা ভাবাটা মূর্খামি। সুতরাং সেই যুগের পরিপ্রেক্ষিতে, যে যুগের পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগরের আবির্ভাব, সেই সময়কার আজ থেকে 200 বছর আগে সেই কুপমণ্ডুক সমাজটার সম্পর্কে আমাদের একটু পিছিয়ে গিয়ে ধারণাটা নেওয়া পরিষ্কার, বা ধারণা থাকাটা পরিষ্কার। এই ধারণা যদি না থাকে তাহলে কিন্তু আমরা যথার্থ বিদ্যাসাগরের মূল্যায়ন করতে পারবো না। এই প্রসঙ্গে আমি প্রথমেই যে কথাটা বলতে চাই তা হলো, বিদ্যাসাগর ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতীয় নবজাগরণে, সেই সময় ভারতবর্ষের নবজাগরণে যার হাত ধরে বা যার মধ্য দিয়ে ভারতীয় নবজাগরণের উত্থান, সেই আপনারা সবাই জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি আমাদের সেই সময় কিছু ধর্মীয় সংস্কারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন, শিক্ষার ক্ষেত্রেও কিছু আধুনিক শিক্ষা, ইংরাজি শিক্ষা প্রচলনের জন্য লড়াই শুরু করেছিলেন। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধারাবাহিকতায় বিদ্যাসাগরের আবির্ভাব হয় ভারতীয় নবজাগরণের একজন অন্যতম বলিষ্ঠ পুরুষ হিসাবে আপসহীন লড়াইয়ের ধারায়, এবং যিনি মানবতাবাদী সেই আন্দোলনকে ধর্মীয় সংস্কারের পথে, রেনেসাঁ যে আন্দোলন শুরু হয়েছিল আমাদের দেশে, সেই
আরেকজন বড় মানুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তার সঙ্গে একটা ছেদ ঘটিয়ে বিদ্যাসাগর কিন্তু এগিয়ে আসলেন। সেই ছেদটা কি? ধর্মীয় যে চিন্তা ভাবনা, ধর্মীয় যে সংস্কার, তার পথে যে রেনেসাঁর আন্দোলন, তার ছেদ ঘটিয়ে বিদ্যাসাগর একটা মানবতাবাদী আন্দোলন বিজ্ঞান ও যুক্তির উপর দাঁড় করানোর জন্য উনি চেষ্টা করলেন। সেই হিসাবে আমরা মনে হয় বা আমরা মনে করতে পারি যে বিদ্যাসাগর ছিলেন প্রথম সেকুলার মানবতাবাদের প্রতিনিধি। সুতরাং এই যে বিদ্যাসাগরের সময় চিন্তা এবং ভাবনা, সেই চিন্তা এবং ভাবনাকে ভিত্তি করে বিদ্যাসাগর শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তনের কথা ভেবেছিলেন। বিদ্যাসাগর বলেছিলেন যে এমন একটা শিক্ষা আমরা চাই যারা বাংলা ভাষা জানবে, ইংরাজি ভাষা জানবে এবং ধর্মীয় সংস্কার মুক্ত একটা মন নিয়ে তারা অন্ততপক্ষে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। বিদ্যাসাগর প্রথম যখন তার শিক্ষকতার জীবন শুরু করেন 1841 সালে, 21 বছর বয়সে বিদ্যাসাগর প্রথম ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষক হিসাবে যোগদান করেন। এবং তিনি যখন যোগদান করেন সেখানে বাংলা বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করেন। কারণ যেহেতু ইংরেজরা যখন দেশ শাসন করছে, ইংল্যান্ড থেকে তাদের প্রয়োজনেই তারা ইংরেজ থেকে বহু মানুষকে দেশে নিয়ে আসতেন তাদের প্রশাসনের কাজকর্ম চালানোর জন্য। সুতরাং ভারতবর্ষে তারা কাজ করবেন, আর সেখানে কাজ করতে গিয়ে বাংলার ভাষা তারা শিখবে না, তারা সেই ভাষা যদি না শেখে স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করতে পারবে না। তাই তাদেরকে বাংলা শেখানোর দায়িত্ব ছিল বিদ্যাসাগরের ওপরে। এই প্রসঙ্গে আমি এই কথাটা এত বেশি করে বলছি এই জন্যই, বিদ্যাসাগরের একটা চরিত্রকে আপনাদের বোঝানোর জন্য। সেই সময় যখন সেখানে অধ্যাপনা করছেন, বিদ্যাসাগর তাদের যেমন বাংলা ভাষা শেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেন, সেই বিদেশ থেকে আগত ইংরেজরা তারা পরীক্ষা দিয়ে তাদেরকে বাংলা ভাষায় উত্তীর্ণ হলে তবেই তাদের এখানে চাকরি বহাল থাকতো। বিদ্যাসাগর কিন্তু শেখানোর জন্য যেমন আগ্রহ নিতেন, আপ্রাণ চেষ্টা করতেন শেখাতেন, তেমন করে তাদের যখন পরীক্ষা নিতেন সেই পরীক্ষায় পাশের ব্যাপারে তিনি কোনো কম্প্রোমাইজ করতেন না। অর্থাৎ তার পরীক্ষায় পাশ করানোর জন্য যথোপযুক্ত জ্ঞান অর্জন করতে না পারলে তিনি তাকে পরীক্ষায় পাশ বলে সার্টিফিকেট দিতেন না, বা তিনি পাশ করেছেন এটা স্বীকার করতেন না। অদ্ভুতভাবে তখন সেই সময় ছিলেন আমাদের ওখানে ইংরেজ মার্শাল। সেই মার্শাল তখন বললেন বিদ্যাসাগরকে, বাবা বিদ্যাসাগর, আপনি অন্ততপক্ষে যারা বাংলা পরীক্ষা দিচ্ছেন তাদের খাতাটা একটু সহজ করে তাদের পাশ করার ব্যবস্থা করে দিন। বিদ্যাসাগর তাদেরকে বলেছিলেন, মার্শালকে বলেছিলেন সেই সময় ইংরেজ মার্শালকে, যে আমি তাদের শেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে পারি, কিন্তু কখনোই তাদের পরীক্ষা পাশ করানোর ব্যাপারে আপোষ করতে পারি না। আমরা আজকে বর্তমান সমাজের শিক্ষকদের বলবো, সেই সময় দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে এই যে তিনি এইভাবে বলতে পেরেছিলেন বা বলতে পারতেন, তার মধ্য দিয়ে যে চরিত্রটা তিনি প্রতিফলিত করতেন, অন্যায়ের সাথে তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে তিনি আপোষহীন, তিনি অন্যায়ের সাথে আপোষ করবেন না। তাই বর্তমান সমাজে আমরা যারা শিক্ষক, যারা এখন শিক্ষার আঙিনায় বিচরণ করছেন, তাদেরকে এই চরিত্রকে ভিত্তি করেই ভাবতে হবে যে আমাদের অন্ততপক্ষে বিদ্যাসাগরের চরিত্র অনুধাবন করে আমরা এমন করেই ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, যেমন তাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষা দেব, আবার একই সঙ্গে তাদেরকে অন্ততপক্ষে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো ফাঁকি রাখবো না। আবার তারা যাতে ফাঁকি দিয়ে শিক্ষা গ্রহণ করে একটা সার্টিফিকেট না পেয়ে যায় তার জন্য আমরা সচেষ্ট থাকব। আজকে শুধু তাই না,
বিদ্যাসাগর সম্পর্কে একটা আলোচনা আমাদের অনেকেই হয়তো করেছেন অতীতে, আবারও করবেন। আজকে চূড়ান্ত অবক্ষয়ের যুগে আমরা বাস করছি। আজকে যদি আমরা ভাবি বিদ্যাসাগরের যুগে যে ধর্মীয় কুপমন্যুকতা ছিল, যে সময় একজন নারী শিক্ষার কথা ভাবা যেত না, যে সময় একজন সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার কথা ভাবা যেত না, যে সময় শিক্ষা ব্যবস্থা ছিল তোলে সংস্কৃত পণ্ডিতদের হাতে শিক্ষা ছিল আমাদের বাংলার, সুতরাং সেখানে আধুনিক শিক্ষার কোনো স্থান ছিল না। বিদ্যাসাগরের হাত ধরে বিদ্যাসাগর বললেন শুধুমাত্র এই টোলের শিক্ষা ব্যবস্থা দিয়ে কিন্তু আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যাবে না বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের। সুতরাং বর্তমান ছাত্রদের যদি প্রকৃত শিক্ষা দিতে হয়, তবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাদেরকে আধুনিক শিক্ষা, তাদের টোলের শিক্ষার পাশাপাশি নর্মাল স্কুল, সাধারণ স্কুল স্থাপন করতে হবে। তিনি ইংরেজদের কাছে দরবার করলেন, লড়াই শুরু করে সাধারণ স্কুল তৈরির জন্য তিনি সচেষ্ট হলেন এবং তিনি বিভিন্ন জায়গায় ঘুরে, আমাদের নদিয়া, আজকে মেদিনীপুর, বিভিন্ন জায়গায় ঘুরে তিনি সেই 1857 সালে হুগলি, বর্ধমান, নদিয়া, মেদিনীপুরে প্রায় 35টা স্কুল স্থাপন করলেন মেয়েদের শিক্ষার জন্য। এবং এমন করে এই যে তিনি স্কুল তৈরির চেষ্টা করলেন, শুধু মেয়েদের জন্য শিক্ষা নয়, তিনি বললেন এই যে আধুনিক শিক্ষা, ইংরাজি শিক্ষা দেবে কারা? ওই টোলে পাশ করে যারা আসবে তারা সংস্কৃত শেখাবে, তারা তো আর ইংরাজি শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। সুতরাং তিনি সংস্কৃত কলেজে যখন জয়েন করলেন, সেই সংস্কৃত কলেজে যোগদান করার পর তিনি সেখানে বললেন এই সংস্কৃত কলেজে কিছু সংস্কার প্রয়োজন। সেখানে তিনি বললেন যে শিক্ষক তৈরি করার জন্য সেখানে তিনি এই বাংলার ছেলেদেরকে শিক্ষক হিসাবে তৈরি করার জন্য সেখানে টিচার্স অর্থাৎ শিক্ষক তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। এবং সেই সংস্কৃত কলেজে যখন তিনি যোগ দিলেন 1846 সালে, সেই সময় কিন্তু সেই সংস্কৃত কলেজের সম্পাদক ছিলেন রসময় দত্ত মহাশয়। বিদ্যাসাগর জয়েন করলেন সহকারী সম্পাদক হিসাবে এবং যোগদান করার তারপরেই কিন্তু তিনি কিছু সেখানে সংস্কারের কথা বললেন এবং তার জন্য তিনি কিছু প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পরে সেখানে রসময় দত্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই সংস্কারের প্রস্তাব যথাযথভাবে পাঠালেন না এবং বিদ্যাসাগরকে বললেন যে এই সমস্ত প্রস্তাব, সংস্কারের প্রস্তাব পাঠানোর প্রয়োজন নেই। বিদ্যাসাগর তো অনেক বড় ব্যক্তিত্বের মানুষ ছিলেন, তিনি রসময় দত্তের সাথে তার বিরোধিতা করে তিনি সেইখানে সংস্কৃত কলেজে যোগদান করার পর 1847 সালে সংস্কৃত কলেজ থেকে ইস্তফা দিলেন। এই প্রসঙ্গে বিদ্যাসাগরের আরেকটি চরিত্র বর্তমান শিক্ষক সমাজের কাছে তুলে ধরতে চাই। 1847 সালে ইস্তফা দেওয়ার পরে রসময় দত্ত বললেন বিদ্যাসাগর আজকে যদি তার এই চাকরিটা চলে যায়, সে যদি এই বেতন না পায়, তাহলে তা চলবে কি করে? কারণ বিদ্যাসাগর তো নিজের সংসার চালাতেন না, তার বহু বিধবা ভাইরা ছিলেন, অনেক বাল্য বিধবা, তার অনেক আত্মীয় স্বজন, অনাত্মীয় অনেকেই ছিলেন যাদেরকে প্রতি মাসে তিনি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। বিদ্যাসাগর যদি চাকরি চলে যায়, তাহলে বিদ্যাসাগর নিজেই বা খাবে কি? তার যারা ভরণ পোষণ যাদের তিনি দায়িত্ব নিয়েছেন তাদেরই বা খাওয়াবেন কি করে? বিদ্যাসাগর তদানীন্তন কালে রসময় দত্তের উদ্দেশ্যে বলেছিলেন যে আমার যদি চাকরি, যেহেতু আমি চাকরি থেকে ইস্তফা দিলাম, ইস্তফা দেওয়ার পর যদি আমার অর্থনৈতিক সংকট দেখা দেয়, বেঁচে খাবো। আমি একবেলা খাবো, দুবেলা খাবো না, আমি একদিন অন্তর একদিন খাবো, তথাপিও আমি অন্যায়ের সাথে আপোষ করব না। এই অন্যায়ের সাথে আপোষহীন লড়াইয়ের যোদ্ধা ছিলেন আমাদের প্রাণ পুরুষ বিদ্যাসাগর, এবং যার ফলে তিনি পরবর্তী পর্যায়ে
বিদ্যাসাগর আবার সংস্কৃত কলেজে যোগদান করেন 1850 সালে। তখন তিনি সেখানে এসে আবার একটা লড়াই শুরু করলেন। সংস্কৃত কলেজে তখন নিয়ম ছিল, সংস্কৃত কলেজে যারা পড়বেন তাদের সংস্কৃত পড়তে আসতো উচ্চ বর্ণের ছেলেরা, অর্থাৎ যারা ব্রাহ্মণ পরিবারের সন্তান তারা পড়তে আসতেন। এবং বিদ্যাসাগর বললেন এটা কি করে হয়, যদি সর্বস্তরের মানুষ, সর্বস্তরের পরিবারের ছেলেমেয়েরা পড়ার সুযোগ না পায়, তারা উচ্চশিক্ষার সুযোগ পাবে কি করে? তার বিরুদ্ধে বিদ্যাসাগর লড়াই শুরু করলেন। ওখানে তিনি শুধু সেই লড়াই শুরু করলেন না, 1850 সালে দ্বিতীয়বার তিনি সেখানে যুক্ত হওয়ার পর টোল এবং চতুষ্পাটির মাধ্যমে যে শিক্ষকরা ছাত্ররা শিক্ষা পায় তার প্যারালাল ওখানে নরমাল স্কুল স্থাপন করে সেখানে শিক্ষক তৈরি করার জন্য সেখানে শিক্ষণ প্রক্রিয়া চালু করলেন, টিচার্স ট্রেনিং প্রক্রিয়া চালু করলেন। অর্থাৎ যে স্কুলগুলো স্থাপন করা হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে শিক্ষক তৈরি করার জন্য তিনি সেই প্রক্রিয়া শুরু করলেন 1850 সাল থেকে। এবং সেই সংস্কৃত কলেজে সকলকে যাতে তারা পড়াশোনা করার সুযোগ পায় তার জন্য তিনি সেখানে লড়াই শুরু করলেন। এবং 1856 সালের 16ই জুলাই সেই লড়াইয়ের মধ্য দিয়ে সেখানে 26শে জুলাই সেখানে সকলে ছাত্রের পড়ার সুযোগ সম্প্রসারিত হলো। আমি বলছিলাম এই যে শিক্ষক বিদ্যাসাগরের লড়াই, সেই লড়াইয়ের প্রেরণা আজকের বর্তমান শিক্ষক সমাজ যাতে অনুপ্রাণিত হয়, তার মধ্য দিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা যদি লড়াই আপোষিত হতে পারেন তবেই বিদ্যাসাগরের প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে বলে আমি মনে করি। একই সঙ্গে বিদ্যাসাগর তিনি শুধু এটুকুই করেননি, তিনি দেখেছিলেন ছেলে মেয়েদের উপযুক্তভাবে শিক্ষা দিতে গেলে তাদের কতগুলো উপযুক্ত পাঠ্যপুস্তক দরকার। তাই তিনি কথামালা, আখ্যান মঞ্জুরি, চরিতাবলী এবং জীবন চরিত যে গ্রন্থগুলো তিনি রচনা করেছিলেন তা সম্পর্কে আমরা অনেকেই জানি, আজকের আলোচনায় তার ব্যাখ্যার বিষয় নয়। খালি একটি কথা বলবো যে তার এই কথামালা এবং আখ্যান মঞ্জুরিতে যেভাবে তার ছেলে মেয়েদের কাছে গল্পের মধ্য দিয়ে যেভাবে তাদেরকে নীতিজ্ঞান, তাদের ভাষা জ্ঞান গড়ে তোলার জন্য তিনি যে পরিকল্পনা গ্রহণ করে সেই বইগুলো রচনা করেছিলেন, তা আমাদের কিশোর বয়সে ছাত্রদের একটা চরিত্র বা মূল্যবোধ গড়ে তোলার জন্য বিদ্যাসাগর যেভাবে সচেষ্ট ছিলেন, আজকে বর্তমান মূল্যবোধের একটা সর্বাত্মক সংকট, আজকে চূড়ান্ত সংকটের যুগে দাঁড়িয়ে যে সময় দাঁড়িয়ে বিদ্যাসাগর ভেবেছিলেন সেই সময়কার ভারতবর্ষ আর আজকে 200 বছর পর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে আমাদের শিক্ষকদের ভাবা উচিত যে আজকে আমরা সেই ছাত্রদের চরিত্র গঠনে, ছাত্রদের মূল্যবোধ গড়ে তোলার জন্য আমরা শিক্ষকরা কি ভূমিকা পালন করতে পারি। মনীষীদের জীবন চর্চা করার জন্য, বিজ্ঞানীদের জীবন চর্চা করার জন্য বিদ্যাসাগর জীবন চরিত্র রচনা করেছিলেন। অথচ আমাদের বিদ্যালয়ে আজকে অধিকাংশ বিদ্যালয়ে আমরা মনীষীদের জীবন চর্চা হয় না, বিদ্যাসাগরের জন্মদিন পালিত হয় না, আজকে রবীন্দ্রনাথের জন্মদিন হয়তো পালিত হয়, নজরুলের জন্মদিন পালিত হয় না, ক্ষুদিরামের শহীদ দিবস পালিত হয় না। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী যারা, আমাদের দেশের যারা প্রাণ পুরুষ, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, তাদের স্মরণ করা, তাদের শ্রদ্ধা জানানো। বর্তমান শিক্ষকদের বিদ্যালয়ে নিয়ে যেতে হবে বিদ্যাসাগরের ধারাবাহিকতায়, তাদেরকে চর্চা করার মধ্য দিয়ে সমাজের সামনে একটা মূল্যবোধ গড়ে তোলার জন্য এই ধরনের ব্যক্তিত্বকে, এই ধরনের মনীষীদের জীবন চর্চা করার প্রয়োজনীয়তা আছে। বিদ্যাসাগরকে স্মরণ করা আজকে তার গুরুত্ব এই জায়গায় সবচেয়ে অপরিসীম বলে আমি মনে করি। শুধু তাই না, আজকে আমরা জানি, আমরা যারা শিক্ষক, যারা শিক্ষার অঙ্গনে বিচরণ করি, আমাদের হাতেই কিন্তু একটা ছাত্রের ভবিষ্যৎ গড়ে ওঠে।
আমরা জানি কিশোর বয়সে ছাত্রদের কৌতূহলী মন, সেই কৌতূহল নিবারণ করতে পারে শিক্ষক। তাদের বিভিন্নভাবে শিক্ষাদানের মধ্য দিয়ে, পাঠদানের মধ্য দিয়ে তাদের কৌতূহলী মন নিবারণের জন্য আমাদের শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কারণ আমরা জানি এই শিক্ষক তাদেরকে আমরা পড়াচ্ছি, সেই সমস্ত কিশোরদের যারা অজানাকে জানতে চায়, তাদের অনেক আগ্রহ হয়, তারা জানার জন্য অনেক কিছু প্রশ্ন করে, তাদের সেই প্রশ্নগুলোর উত্তর নিরসন করার জন্য শিক্ষকদের যদি সক্রিয় ভূমিকায় আমরা অবতীর্ণ হতে পারি, তাহলে বিদ্যাসাগর যেমন করে তাদের জন্য পুস্তক লিখে নীতিজ্ঞান, তাদের মধ্যে মূল্যবোধের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, তেমন করেই আমরা তাদের মধ্যে মূল্যবোধ এবং তাদের মধ্যে অন্ততপক্ষে একটা উপযুক্ত বিজ্ঞান ভিত্তিক চিন্তা গড়ে তোলার চেষ্টা করতে পারি। কারণ আমরা দেখছি আজকে আমরা খুব সংকটের মধ্যে দিয়ে চলছি। আপনারা অনেকেই জানেন, শুনেছেন, তাই নিয়ে সর্বস্তরে আলোচনা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। বর্তমান কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করেছেন এবং তারা চালু করার জন্য ফরমান জারি করেছেন, তার মধ্য দিয়ে শিক্ষাকে, যে ধর্মীয় কুপমণ্ডকতার বিরুদ্ধে বিদ্যাসাগর লড়াই করেছিলেন, যে বিদ্যাসাগর বলেছিলেন শুধুমাত্র রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক নয়, ভূগোল পড়তে হবে, জ্যামিতি পড়তে হবে, সাহিত্য চর্চা করতে হবে, উন্নত জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে হবে, তাকে জলাঞ্জলি দিয়ে বিদ্যাসাগরের যেদিন মৃত্যুদিন সেদিনই তারা সেই জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের কথা ঘোষণা করলেন। সুতরাং আমরা যারা বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাচ্ছি, আমরা যারা শিক্ষার অঙ্গনে আছি, বিদ্যাসাগরের উত্তরসূরি হিসাবে যারা আমরা শিক্ষক বর্তমান সমাজে, তাদের দায়িত্ব বর্তায় আজকে যেভাবে ধর্মীয় কুপমণ্ডকতাকে বিস্তার লাভ করার জন্য, মানুষের মধ্যে যুক্তিহীন মানসিকতা গড়ে তোলার জন্য যেভাবে জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, সেই প্রতিবাদকে প্রতিধ্বনিত করা, তার বিরুদ্ধে অন্ততপক্ষে লড়াই করা, ছাত্রদেরকে, অভিভাবকদের তার বিরুদ্ধে সম্যক আমাদের তাদের বিরুদ্ধে অন্ততপক্ষে একটা আমাদের ধারণা তুলে ধরা তাদের সামনে, বিদ্যাসাগরের প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করাই হবে তার যথার্থ কাজ। আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, খালি দুটি কথা আর বলবো। এক নম্বর হচ্ছে আমরা অনেকেই বর্তমানে যারা শিক্ষক, আমি ব্যক্তিগতভাবে কাউকে বলছি না, আমি দীর্ঘ 35 বছর শিক্ষকতা করেছি, শিক্ষার অঙ্গনে বিচরণ করেছি। সামান্য কিছু প্রলোভনের জন্য শিক্ষকরা কিছু পদ পাওয়ার জন্য, কেউ প্রধান শিক্ষক হবেন, কেউ সহকারী প্রধান শিক্ষক হবেন, কেউ বা আরো কিছু পুরস্কার পাবেন, তার জন্য তারা যেটা করে থাকেন, সর্বস্তরের শিক্ষকরা করেন আমি মনে করি না। অনেক শিক্ষক আছেন তারা তাদের যোগ্যতাতেই বিভিন্ন জায়গায় তারা অধিষ্ঠিত হন। কিছু শিক্ষক তারা চেষ্টা করেন যেন তেন প্রকারণে চাটুকার বৃত্তি করে অন্ততপক্ষে কিছু তারা পদে যাওয়ার চেষ্টা করেন, কিছু পুরস্কার পাওয়ার চেষ্টা করেন। আমি মনে করি তাদের কাছেও বিদ্যাসাগর অনুসরণীয়। আমাদের তদানীন্তন সরকার, ভারত সরকার, বিদ্যাসাগরকে CIS পদক দেওয়ার জন্য মনোনীত করে। অবাক বিস্ময়ের ব্যাপার, বিদ্যাসাগর জানতে পেরে তিনি কলকাতা থেকে অন্যত্র চলে যান। মনে করেন ওই পদক নেওয়ার কোনো, তিনি সেই পদক প্রত্যাখ্যান করলে কি মনে হবে, তিনি এখান থেকে চলে যান, অন্যত্র চলে যান। সরকার তাকে পদক দিতে পারছে না, কি করবে? যখন পদক দেওয়ার দিন শেষ হয়ে গেল, বিদ্যাসাগর ফিরে এলেন। ফিরে আসার পর বিদ্যাসাগরকে পদক দেবে সরকার নাছোড়বান্দা, তারা দুজন পেয়াদা দিয়ে সেই পদক বিদ্যাসাগরের কাছে পাঠিয়ে দিলেন। বিদ্যাসাগর, তার কাছে সেই পদক তো মূল্যহীন, কারণ বিদ্যাসাগরের কাছে পদক, তার কাছে অলংকার হচ্ছে কি, তার কাছে পদক এবং অলংকার হচ্ছে নারী শিক্ষা, তার কাছে পদক এবং অলংকার হচ্ছে ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক শিক্ষা, তার কাছে পদক হচ্ছে পাশ্চাত্য শিক্ষা, তার কাছে পদক হচ্ছে অন্ততপক্ষে কিছু না হোক সকলের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া, তার কাছে পদক হচ্ছে
আজকে বিধবা বিবাহ প্রচলন, আজকে বিদ্যাসাগর এই পদক চান না। যাই হোক, সরকার পাঠিয়ে দিয়েছেন পদক। যারা বিদ্যাসাগরের কাছে পদক নিয়ে এসছেন তারা বিদ্যাসাগরের কাছে বকশিস চাইলেন। বিদ্যাসাগর বললেন, এই পদকটা অনেক মূল্যবান, তোমরা পদকটা নিয়ে যাও, ওটা বিক্রি করে যা পাবে তাই দিয়ে তোমাদের জলপানি হয়ে যাবে অনেক কিছু। আমি বিদ্যাসাগরের একটা চরিত্রকে আরেকটি চরিত্রকে বোঝানোর জন্য কথাটা বললাম। বর্তমান সমাজে শিক্ষকদের ভাবতে হবে যে আমরা আমাদের যোগ্যতায়, আমাদের চরিত্র গঠনের জন্য যদি যথাযথ নিজেদের যথাযথ জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারি, ছাত্রদের চরিত্র গঠন করব কোথা থেকে? প্রথম তো নিজেদেরকে পাল্টাতে হবে। আর আমাদের পাল্টা আদর্শ হচ্ছে বিদ্যাসাগরের চরিত্র। বিদ্যাসাগরের চরিত্রকে অনুধাবন করে আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা ছাত্রদের পরিবর্তন করতে পারবো। কারণ আমাদের পরিবর্তন না করতে পারলে, আমাদের পরিবর্তন না হলে আমরা ছাত্রদের পরিবর্তন করতে পারি কি? আমাদের সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে ছাত্ররা। ছাত্ররা তাদের অনেকগুলো দৈনন্দিন আমাদের দেখে বিদ্যালয়ের আগিনায়, তারা আমাদের দেখে ক্লাসের মধ্যে, তারা আমাদের দেখে বিদ্যালয়ের বাইরে। আমাদের চলাফেরা, আমাদের জীবনযাত্রা, আমাদের আচার আচরণ ছাত্রদের প্রভাবিত করে। সুতরাং বিদ্যাসাগরের মতো আমরা যদি নিজেদেরকে তাদের অনুসরণ করে, তাদের মতো করে নিজেদেরকে যদি আমরা পারি, তবে ছাত্রদেরকে আমরা অন্ততপক্ষে আজকের সমাজে যে নতুন করে কুপমণ্ডুক সমাজ ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে, তার তেমন করে ছাত্রদের মধ্যে সমাজের প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা গড়ে তোলার জন্য, সেই মন তৈরি করার জন্য বিদ্যাসাগরের মতো করে যদি আমরা শিক্ষা দিতে পারি, তবেই বিদ্যাসাগরের প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বলে আমরা মনে করি। আমি খালি একটা কথা আপনাদের বলে শেষ করব, সেটা হচ্ছে বিদ্যাসাগর একটা কথা বলতেন যে দরিদ্র মানুষের দুঃখ কতজন দেখেছে? দরিদ্র মানুষের দুঃখ, কিন্তু তাদের দরিদ্র মানুষের দুঃখ আমরা দেখি, আমরা দুঃখ প্রকাশ করি, কেউ হয়তো দরিদ্র মানুষের হাতে কিছু দুমুঠো অন্ন তুলে দিই, কিন্তু তাদের হৃদয়ের যে ব্যথা, সেই ব্যথা আমরা কজন বুঝেছি? তাদের হৃদয়ের ব্যথা আমরা বুঝতে পারি না, তাদের হৃদয়ের ব্যথা আমরা বুঝতে চাই না। তাই বলি আমরা যারা শিক্ষক, যারা এমন পরিবার থেকে ছাত্ররা আসে, যারা হয়তো বিদ্যালয়ে আসেনি 3 দিন, আমরা হয়তো অনেকেই বলি তোরা স্কুলে আসিসনি কেন, 3 দিন আসিসনি বলে তিরস্কার করি। কিন্তু খোঁজ দিয়ে দেখা যাবে সেই ছাত্রটি হয়তো 3 দিন তার বাবার সাথে জমিতে নিড়াতে গিয়েছে, জমিতে হয়তো পাট উঠেছে, পাট ছাড়াতে গিয়েছে, তার অর্থনৈতিক কারণে বিদ্যালয়ের আগিনা রোজ আসতে পারে না। আমরা কতজন তার খবর রাখি? বিদ্যাসাগর কিন্তু ছাত্রদের এমন করে খোঁজ রাখতেন, তিনি ছাত্রদের সাথে একসাথে দিন যাপন করতেন, ছাত্রদেরকে নিয়ে থাকতেন, তাদের নিয়ে চিন্তা ভাবনা করতেন, অর্থাৎ অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারতেন অন্তর থেকে। তাই ছাত্রদের মধ্যেও সেই চিন্তা ভাবনা জাগিয়ে তোলার চেষ্টা করতেন। সর্বশেষ আমি যে কথা বলে শেষ করব, যেমন বিবেকানন্দের মতো মানুষ বলতেন, বিবেকানন্দ তো ধর্মীয় চিন্তা ভাবনার প্রভাবে প্রভাবিত ছিলেন। বিদ্যাসাগরকে বলা হয় তিনি ধর্ম মানেন না। বিদ্যাসাগর বলতেন, বিবেকানন্দ তিনি বলেছিলেন বিদ্যাসাগর সম্পর্কে, আমি রামকৃষ্ণের পর কাউকে যদি অনুসরণ করি তাহলে কিন্তু তিনি হচ্ছেন বিদ্যাসাগর, কারণ বিদ্যাসাগরের মতো বড় মানুষ আমাদের সমাজে ইতিপূর্বে আর আসেন। তাই বিদ্যাসাগরকে স্মরণ করার অর্থ আমাদের ছাত্রদের আগামী দিনে বর্তমান কুপমণ্ডুকতার যে সমাজে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বর্তমান ছাত্ররা যেভাবে দিনের পর দিন তারা আজকে যেভাবে তাদের সংকটের মধ্য দিয়ে চলছে, ছাত্রদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তাদের মধ্যে, আজকে ছাত্রদের মধ্যে একটা ব্যাপক একটা সংকট দেখা দিয়েছে। শোনা যাচ্ছে না? ডিস্টার্ব করছে। ছাত্রদের মধ্যে একটা সংকট দেখা দিয়েছে, তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছে। ছাত্ররা আজকে তারা
এই বিভিন্নভাবে নতুন করে যে আধুনিক প্রযুক্তি স্মার্টফোন তার দ্বারা আসক্ত হয়ে পড়ছে, আজকে সেই যে ছাত্র সমাজ যারা আজকে ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে গড়ে উঠবে, তাদেরকে অন্তত পক্ষে গড়ে তোলার জন্য বিদ্যাসাগরের শিক্ষক বিদ্যাসাগরের অনুপ্রেরণায় বর্তমান শিক্ষক সমাজ আমরা যদি অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাই, আমরা যদি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি, তবেই তার প্রতি আমাদের যথার্থ শ্রদ্ধা জানানো হবে। এটুকু বলে সকলকে ধন্যবাদ, অভিনন্দন, বয়োজ্যেষ্ঠদের নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিদ্যাসাগরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। মাননীয় কমল কান্তি দত্ত মহাশয়কে অশেষ ধন্যবাদ। তিনি সুন্দরভাবে আজকের বক্তব্য তুলে ধরেছেন। আমি কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় বলছি, বীর সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। আমাদের মধ্যে অন্যতম আলোচক শুভেন্দু বাবু আছেন। শুভেন্দু মুখোপাধ্যায়, মহাশয় উপস্থিত আছেন? শুভেন্দু বাবু না, ওনার নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য মাঝে মধ্যে আসছেন, আর নেটওয়ার্ক কেটে যাওয়ার জন্য আমাদের প্রোগ্রামে অসুবিধা হয়। আমরা পরবর্তী আজকের সবার মুখ্য আলোচক হিসাবে উপস্থিত আছেন প্রথিতযশা অধ্যাপিকা মাননীয়া অনুরূপা দাস মহোদয়া। তার সম্বন্ধে একটি কথা বলা আবশ্যক। তিনি আমাদের সমিতির এক সময় সদস্য ছিলেন, আমরা তাই গর্বিত। আমি মাননীয়া অধ্যাপিকা মহোদয়াকে আলোচনা শুরু করার অনুরোধ করছি। মাননীয় সঞ্চালক, শুরু করুন। শোনা যাচ্ছে? শোনা কি যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। মাননীয় সঞ্চালক, হ্যাঁ, আর উপস্থিত আলোচক বৃন্দ, আর আজকে এই সভায় যারা নানান প্রান্ত থেকে শুনছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর এসটিএ এর কর্মকর্তাদের আমি অভিনন্দন জানাচ্ছি এজন্যই যে বিদ্যাসাগর মহাশয়ের জন্মের দ্বিশতবর্ষে তার চরিত্র এবং আদর্শ নিয়ে চর্চার জন্য তারা যে এইভাবে একটি ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছেন, এটা অত্যন্ত সুন্দর পদক্ষেপ। আজকের দিনে এটা খুবই দরকার। কমলবাবু বললেন যে এই মহামানুষটিকে কেন আমরা আজকের দিনে আরো বেশি বেশি করে স্মরণ করব। এ প্রসঙ্গে একটা কথা বলে যাই, আজকে আমরা যে যুগে বাস করছি, এটা অনেকটা আত্মকেন্দ্রিক সমাজে আমরা বাস করছি। আজকে আমরা অনেকে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নিউক্লিয়াস পরিবারে এসে উপস্থিত হয়েছি। আবার এই ভয়াবহ করোনা আমাদের একেবারে গৃহবন্দী করে ফেলেছে। আর সোশ্যাল ডিস্টেন্স আইসোলেশন করতে করতে আমরা আরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সেরকম একটা সময়ে এই যে পরস্পর ভাবের আদান প্রদানের জন্য আপনারা এই আলোচনা সভার আয়োজন করেছেন, এতে আমরা পরস্পর যেমন ভাবের আদান প্রদান করছি, তেমনি এই মহামানব সম্পর্কে আলোচনা করে আমরা নিজেদেরও সমৃদ্ধ করছি। এবং আপনারা যে আমাকে এই আলোচনা সভায় আহ্বান করেছেন, এজন্যও আমি খুবই উপকৃত হচ্ছি। তাই আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যাকে সামনে রেখে এই আলোচনা সভা, সেই মহামানব বিদ্যাসাগরের প্রতি আমার অন্তরের গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই মহামানব সম্পর্কে আলোচনা করতে গেলে আপনারা যে বিষয়টি ঠিক করেছেন যে আজকে ছাত্রদের চিন্তা চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকা কি হবে, তা বিদ্যাসাগরের চরিত্র, জীবন এবং আদর্শের আলোকে আমাদের খুঁজে বের করতে হবে। অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। কারণ আমরা আজকে শিক্ষকতার জীবনে যে আদর্শকে সামনে দেখে এগোবো,
নিঃসন্দেহে বিদ্যাসাগর আমাদের কাছে আলোকবর্তিকা স্বরূপ। কারণ তার আদর্শ এত মহৎ, তাকে সামনে রেখে আমরা যদি এগোই, আমরা অন্তত আজকে এই আত্মকেন্দ্রিক সমাজ, আত্মসর্বস্ব সমাজ থেকে কিছুটা নিজেদের বিচ্ছিন্ন করতে পারবো। ফলে এটা তাকে শ্রদ্ধা জানানো শুধু নয়, নিজেদেরও চরিত্র গঠনের একটা অন্যতম পদক্ষেপ বলা যায়। আমরা বলি ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে যে সমাজ গড়ে উঠবে তারা এই ছাত্ররাই তাকে বহন করে নিয়ে যাবে। আর সেই ছাত্রদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষক সমাজের উপর, বিরাট দায়িত্ব শিক্ষকদের। তাদের চরিত্র, তাদের জীবন চিন্তা এ সমস্ত গঠন করার দায়িত্ব শিক্ষকদের উপর আছে। তাই এরকম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা যারা পালন করি তাদেরকে অবশ্যই নীতি, আজকের নীতি, রুচি, আদর্শ, কোন রুচি আদর্শ দিলে আমরা একটা ছাত্রকে মানুষ করে গড়ে তুলতে পারবো, সেটা আজকে আমাদের অবশ্যই ভাবতে হবে। আমরা অনেকেই অভ্যস্ত হয়ে গিয়েছি রুটিন মাফিক ক্লাস করে আমরা যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ভাবনা চিন্তায় মত্ত থাকি। আমরা ছাত্রদের অগ্রগতি, তাদের নীতি আদর্শ শিক্ষা বা সমাজের শিক্ষা বিস্তারের ভাবনা, এগুলো ভাবার সুযোগ আমরা নিজেদের দিই না। এ সমাজে অবশ্য আমাদের সেই জায়গায় ঠেলে দিয়েছে আমরা যাতে এগুলো নিয়ে না ভাবি। ফলে বিদ্যাসাগর জীবনে চর্চা করতে গেলে আমাদের কিন্তু এ জায়গায় একটা ধিক্কার আসে নিজেদের মধ্যে, যে তিনি যে আদর্শ রেখে গেছেন সেটা তো আমাদের এভাবে রুটিন মাফিক ক্লাস আর আত্মকেন্দ্রিক জীবনের আদর্শ তিনি রেখে যাননি। তিনি তার শিক্ষকতার জীবনে কত কাজের সাথে যুক্ত ছিলেন। ভাবতে অবাক লাগে, একটা মানুষ কত কাজ করেছেন। শিক্ষকতা করেছেন, স্কুলের সম্পাদক ছিলেন, পরিদর্শক ছিলেন, বিভিন্ন স্কুলের সম্পাদক ছিলেন, স্কুল গঠন করেছেন, পাঠ্যপুস্তক লিখেছেন, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। আবার শিক্ষানীতি, নতুন শিক্ষানীতি, আধুনিক শিক্ষানীতি প্রণয়ন করেছেন। তারপর তো আমরা জানি তার বিশাল কর্মকাণ্ড। তিনি শুধু শিক্ষার সঙ্গে জড়িয়ে থেকে শিক্ষা নিয়েই ভাবেননি, সমাজের, তৎকালীন সমাজে মানুষের দুঃখ, ব্যথা, বেদনা এগুলো দূর করার জন্যে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। আমরা তার সমাজ সংস্কারের কথা জানি, সামাজিক আন্দোলনের কথা জানি। তাহলে এই বহুমুখী কাজে তিনি নিজেকে নিয়োগ করেছিলেন। ফলে শিক্ষকতা, শুধু শিক্ষকতা নিয়ে কিন্তু ব্যস্ত থাকেননি, এটা আজকে আমাদের কাছে শেখার। ফলে শিক্ষকতার জীবন কিভাবে পরিচালিত করতে হয়, বিদ্যাসাগরের জীবন যদি আমরা আলোচনা করি, আমরা কিন্তু একটা পথ নির্দেশ পেয়ে যাব যে কিভাবে একজন শিক্ষক নিজেকে গড়ে তুলতে পারে। কমলবাবু বলেছেন যে তিনি শিক্ষা জীবন শেষ করে শিক্ষকতায় ঢুকেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে। ফোর্ট উইলিয়াম কলেজে যাদেরকে পড়াতে হতো তারা সিভিলিয়ান ছাত্র, বাংলা পড়াতে হতো, সে ছাত্ররা কিন্তু বাংলা জানতো না। ফলে তাদেরকে ইংরেজি না জানলে বাংলা শেখানো সম্ভব ছিল না। আমরা সকলেই জানি বিদ্যাসাগর তার শিক্ষা জীবন যেখানে কাটিয়েছেন সেখানে ইংরেজি পড়ার সুযোগ ছিল না। সেই জন্য শিক্ষকতার জীবনে এসেই ফোর্ট উইলিয়াম কলেজে তিনি অনুভব করলেন যে ইংরেজি শিখতে হবে, এবং তার যে বন্ধু মার্শাল সাহেব, যার অনুরোধে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে এসেছিলেন, সেই বন্ধুও তাকে পরামর্শ দিলেন যে তিনি যাতে ইংরেজি শেখেন। শিখতে শুরু করলেন, ওই বয়সে তিনি ইংরেজি শিখতে শুরু করলেন। রাজনারায়ণ বসু, রাজনারায়ণ গুপ্ত তাকে ইংরেজি শেখানোর দায়িত্ব নেন। আর আনন্দমোহন বসুর কাছে তিনি যেতেন শেক্সপিয়র পড়তে। মার্শাল সাহেব তার কাছে সংস্কৃত শিখতেন, বাংলা শিখতেন, তিনিও তাকে ইংরেজি শেখায় সাহায্য করতেন। ফলে এই যে ইংরেজি শেখার চেষ্টা ছাত্রদের পড়ানোর জন্য শুধু নয়, তিনি কিন্তু ইংরেজি শিখে দেশ বিদেশের জ্ঞান, বিজ্ঞানের বই পড়েছেন, দর্শনের বই পড়েছেন, সাহিত্যের বই পড়েছেন, বিজ্ঞানীদের জীবন কাহিনী পড়েছেন। গ্যালিলিও, নিউটন, কোপার্নিকাস, এদের আবিষ্কার, এদের জীবন কাহিনী তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন। শেক্সপিয়ারের সাহিত্য পড়েছেন, দেশ বিদেশের দর্শন, বেকন, হিউমের দর্শন পড়েছেন।
এই যে তার জ্ঞানের ইচ্ছা, জানার ইচ্ছা, ছাত্রদের পড়াতে যেমন ইংরেজি শিখছেন, তেমনি ইংরেজি যে দেশ বিদেশের জ্ঞান বিজ্ঞানের জগৎ তার কাছে উন্মুক্ত করে দিয়েছে, সেই জ্ঞান বিজ্ঞানের জগৎ থেকে তিনি আহরণ করেছেন, চিন্তা আহরণ করেছেন। এবং এগুলো পড়তে গিয়ে তার যে পুরনো চিন্তা, সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, শাস্ত্র শিক্ষা করেছেন, এই চিন্তা তার পরিবর্তন হতে থাকে। তিনি বুঝলেন যে ইউরোপে যে পাশ্চাত্যে যে জ্ঞান বিজ্ঞান দর্শন, বস্তুবাদী দর্শন, এ আলাদা জিনিস, জ্ঞান বিজ্ঞান উন্মুক্ত হয়। আমাদের দেশে যে শিক্ষার প্রচলন আছে তাতে জ্ঞানের উন্মেষ হবে না। ফলে এই তার চিন্তার পরিবর্তন হচ্ছে। ইংরেজি শিখেই তার চিন্তার পরিবর্তন। আমরা অনেক সময় শিক্ষকতা এসে আমাদের যতটুকু যে বিষয় নিয়ে আমরা পড়াই সেই বিষয়ের মধ্যেই আমরা নিজেদের সীমাবদ্ধ রেখে দিই। বিদ্যাসাগর কিন্তু তার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তার লাইব্রেরিতে অনেক ধরনের বই ছিল, দর্শন বিজ্ঞানের বই, সাহিত্যের বই, এগুলো তিনি পড়েছেন, খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছেন জানার জন্য। এই যে জানার স্পৃহা, জানার শেষ নেই, এটা আমরা বিদ্যাসাগরের জীবন পর্যালোচনা করলে আমরা পাই। আজকে আমাদেরও তো এটা থেকে শেখার আছে। শিক্ষকরা যদি নানান জায়গার জ্ঞান বিজ্ঞান দর্শন এগুলো না জানে, যুক্তি বিজ্ঞান চর্চা না করে, তাহলে ছাত্রদের এইদিকে তাদের শিক্ষা দিতে পারবে না, তাদেরকেও এই বিষয়ে আগ্রহী করে তুলতে পারবেন। ফলে তিনি এভাবেই চেয়েছিলেন যে উন্নত জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে আসতে। এবং শুধু উন্নত জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে নয়, আমরা জানি তিনি যে যুগে পড়াশোনা করেছেন সে যুগটা ভারতবর্ষে তখন ইউরোপীয় রেনেসাঁ, নবজাগরণের চিন্তা আসছে। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ, এসব চিন্তার স্পর্শ পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি শিক্ষার ফলে এদেশে আসছে। এর সঙ্গেও কিন্তু বিদ্যাসাগর পরিচিত হচ্ছেন। ফলে নতুন চিন্তা যে তার মধ্যে আমরা দেখতে পাই তার পরবর্তী জীবনে, এই চিন্তা বিকশিত কিন্তু তার জ্ঞান বিজ্ঞানের জগৎ চর্চার ফলে। ফলে এইটা আমাদের আজকে শিখতে হবে। মনকে যদি মুক্ত করতে হয়, সংস্কার থেকে মুক্ত করতে হয়, তাহলে জ্ঞানই হলো শিক্ষার আলো। বিদ্যাসাগর সেই জ্ঞানের আলো পেয়েছিলেন। আর সেই জন্যই তিনি এই শিক্ষা নিয়েই ভেবেছিলেন যে এদেশে যে শিক্ষা প্রচলিত আছে, এদেশের মানুষের মধ্যে যে সংস্কার, কুসংস্কার, কুপ্রথা প্রচলিত আছে, যে ধর্মীয় গোড়ামি প্রচলিত আছে, এগুলো থাকলে এদেশ এগিয়ে যাবে না, মানুষও এগিয়ে যাবে না। ফলে একে পরিবর্তন করতে হবে। এই তার ভেতরে পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগলো, ইচ্ছা জাগলো। ফলে শিক্ষকতার জীবনে এটাই কিন্তু তিনি সারা জীবন করে গিয়েছেন। শুধু শিক্ষকতা নয়, মানে শিক্ষকতা করে অর্থ উপার্জন এটাই তার একমাত্র লক্ষ্য, এটা কোনোদিনই তিনি ভাবেননি। তিনি ভেবেছেন যে জনসাধারণের মধ্যে তার একটা গুরুত্বপূর্ণ কথা, এ প্রসঙ্গে আমি উল্লেখ করে যাই। তিনি তার নিজের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলে আমি তার লেখা থেকেই পড়ে দিচ্ছি। তিনি বলেছেন, জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার এই এখন আমাদের প্রধান প্রয়োজন। আমাদের কতগুলি বাংলা স্কুল স্থাপন করতে হবে। এইসব স্কুলের জন্য প্রয়োজনীয় শিক্ষাপ্রদ বিষয়ের কতগুলি পাঠ্যপুস্তক রচনা করতে হবে। শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারে এমন একদল লোক তৈরি করতে হবে, তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। কি বললেন তিনি? শিক্ষা বিস্তার চাই, দেশের মানুষের মধ্যে শিক্ষা বিস্তার চাই। আর শিক্ষা বিস্তারের জন্য চাই প্রয়োজনীয় স্কুল, চাই উপযুক্ত পাঠ্যপুস্তক, উপযুক্ত শিক্ষক। এই প্রয়োজনগুলো না মেটালে শিক্ষা বিস্তার হবে না। আবার শিক্ষকরা কেমন হবে? যেমন তেমন শিক্ষক তিনি চাননি, কিন্তু যে ধরনের শিক্ষক তিনি চেয়েছিলেন তা আজকেও কিন্তু আমাদের শিখতে হবে। তিনি বলেছিলেন, শিক্ষকরা নিজেদের ভাষায় সুশিক্ষিত হবেন, দেশের প্রচলিত কুসংস্কার থেকে যতদূর সম্ভব মুক্ত থাকবেন। সংস্কৃত কলেজের ছাত্রদের তিনি এই ধরনের শিক্ষক গড়ে তুলতে চেয়েছিলেন। তাহলে কুসংস্কার মুক্ত মন শিক্ষকদের মধ্যে, আর বহু বিষয়ে জ্ঞান, এরকম শিক্ষক তিনি গড়ে তুলতে চেয়েছিলেন। এই যে তার শিক্ষা বিস্তারের পরিকল্পনা, এবং বিস্তার করতে গেলে কি কি প্রয়োজন তিনি ভেবেছেন, কি নেই ভারতবর্ষে, এদেশে শিক্ষা বিস্তার করতে গেলে কিসের প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মেটাতে হবে। শুধু কলেজে ছাত্রদের লেখাপড়া শেখালেই হবে না,
আর এই প্রয়োজন মেটানোর জন্য তিনি কিন্তু একের পর এক উদ্যোগ নিয়েছেন। আপনারা শুনলেন যে তিনি ওই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে সংস্কৃত কলেজে গিয়েছিলেন। সংস্কৃত কলেজ তার নিজস্ব কলেজ ছিল। তিনি জানতেন যে এখানে যে শিক্ষা পদ্ধতি পাঠ্যপুস্তক প্রচলিত আছে সেটা জনসাধারণের মধ্যে ব্যাপক শিক্ষা বিস্তার আর কুসংস্কার গোড়ামিমুক্ত মন তৈরি করার উপযোগী শিক্ষা ক্রম নয়, একে পরিবর্তন করতে হবে। তার একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা খসড়া করে পাঠিয়েছিলেন রসময় দত্তর কাছে। রসময় দত্ত গুরুত্ব দেননি, পদত্যাগ করে দিয়েছিলেন। এখানেও তার একটা চরিত্রের উন্নত দিক আমরা পাই। তিনি শিক্ষকতার কাজে গিয়েছেন এদেশের শিক্ষা বিস্তারের জন্য, অর্থ উপার্জনের জন্য নয়, আগেই বলেছি। সেই জন্য তার যখন মনে হলো যে আদর্শ রূপায়ণের সুযোগ সংস্কৃত কলেজে তার নেই, সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দিলেন। কোনো কিছুই চিন্তা করলেন না, অর্থ সংকট হবে বা সমস্যায় পড়বেন এসব কোনো তার চিন্তার বিষয়ই না। আদর্শ রূপায়িত হবে না। তাই দেখুন কেমন আদর্শ তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন। তারপর আবার যখন তিনি সংস্কৃত কলেজে এলেন তখন তিনি নিজের শিক্ষা নীতিকে নিজের রূপায়িত করার জন্য নানান পরিবর্তন করেছেন। কিছু কিছু পরিবর্তন কমলবাবু বলেছেন, আমি আর পুনরুল্লেখ করতে চাইছি না। ফলে সমস্ত পরিবর্তন কিন্তু বেশিরভাগ ছাত্রদের শিক্ষার অঙ্গনে আনা, তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া, এবং একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন তিনি করেছিলেন। সংস্কৃত কলেজে ভালো করে ইংরেজি শেখানো হতো না, তিনি ইংরেজি শেখার ব্যবস্থা করলেন। তিনি এটা বললেন যে সংস্কৃত কলেজের ছাত্রদের যদি ইংরেজি শেখানো যায় তাহলে তবেই কিন্তু তারা ভালো বাংলা ভাষা তৈরি করতে পারবে। কারণ তিনি চেয়েছিলেন বাংলা ভাষাও উন্নত হোক। সে সময় বাংলা ভাষার যা অবস্থা ছিল আমরা জানি, সবে বাংলা গদ্য তৈরি হয়েছে, তখনও সে গদ্য ভাষা ভালো করে সুন্দর সুললিত করে তৈরি হয়নি। তিনি কিন্তু এটা বুঝেছিলেন যে ছাত্রদের যদি বাংলা ভাষার প্রতি আকৃষ্ট করতে হয় তাহলে বাংলা ভাষাকে সুন্দর করে তৈরি করতে হবে। তিনি তার জন্যে নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন, চেষ্টা করেছেন কি করে বাংলা ভাষাকে উন্নত করা যায়, উন্নত করেওছেন। সেই জন্যই তো রবীন্দ্রনাথ বলেছিলেন বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তার আগে বাংলা গদ্য সৃষ্টি হয়েছে, কিন্তু গদ্যকে সুন্দর সুললিত করে গদ্য ভাষাকে তৈরি কেউ করতে পারেনি, তিনিই করেছেন। রবীন্দ্রনাথ বলেছেন যে বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষা তৈরি করেছিলেন বলে সুন্দর করে আমরা তাকে পদচারণা করেছি। তাহলে শিক্ষকতার সঙ্গে সঙ্গে প্রয়োজন উপলব্ধি করলেন যে বাংলা ভাষাকে উন্নত করতে হবে। সেই বাংলা ভাষাকে উন্নত করার জন্য তিনি নানানভাবে চেষ্টা করেছেন এবং বাংলা গদ্য তৈরি করেছেন। আর শিক্ষা বিস্তারের কাজ তো তার মূল লক্ষ্য ছিল জনসাধারণের মধ্যে। বাংলা ভাষা যেমন তিনি তৈরি করেছেন, তেমনি শিক্ষা বিস্তার করতে গিয়ে তিনি ভেবেছেন যে পাঠ্যপুস্তক দরকার। উপযুক্ত পাঠ্যপুস্তক ছাড়া শিক্ষার এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। ছাত্ররা কি বই পড়বে? পুরনো বই ছিল, যেগুলো থেকে জ্ঞান অর্জন করা তো দূরের কথা, নীতি আদর্শ এবং তিনি যে ধরনের শিক্ষা চেয়েছিলেন সেই পাঠ্যপুস্তক থেকে সে ধরনের শিক্ষা সম্ভব নয়। সেই জন্য তিনি পাঠ্যপুস্তক তৈরি করার জন্য সচেষ্ট হলেন এবং সেই 1849-এ পাঠ্যপুস্তক রচনা শুরু করেছেন। অনেকগুলি পাঠ্যপুস্তকের কথা কমলবাবু বলেছেন। এই পাঠ্যপুস্তক রচনায় তার একটা উদ্দেশ্য ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, এবং সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই তিনি পাঠ্যপুস্তক তৈরি করেছেন। দৃষ্টিভঙ্গিটি কি? পাঠ্যপুস্তকে আসার আগে আমি আরেকটি কথা বলে নিতে চাই যে জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের এত প্রবল আকাঙ্ক্ষা তার ছিল যে তিনি প্রথম থেকেই কি করে বিদ্যালয় খোলা যায়, আধুনিক শিক্ষা দেওয়া যায়, তার জন্য সচেষ্ট ছিলেন। ওই 1849-50 সালে বেথুন সাহেব তিনি বালিকাদের মেয়েদের শিক্ষার প্রচলনের জন্য উদ্যোগ নিয়েছিলেন। বিদ্যাসাগর খবর পেলেন, যোগাযোগ হলো, ফলে তিনি বেথুন সাহেবের সঙ্গে সহযোগিতায় লেগে গেলেন। তখন তার বয়স কিন্তু বেশি নয়, ফলে তিনি ওই 27-28 বছর বয়স, কি করে দেশে স্ত্রী শিক্ষার প্রচলন করা যায় তার জন্য তিনি সচেষ্ট হলেন। আমরা সকলেই জানি যে ওই সময়ে
গোঁড়া হিন্দু ধর্মের গোঁড়া কুপমণ্ডুক সমাজে মেয়েদের লেখাপড়া করা একেবারে নিষিদ্ধ ছিল। গোঁড়ারা মনে করত, হিন্দু ধর্মের প্রবক্তারা মনে করত, মেয়েরা লেখাপড়া শিখলে সমাজের অকল্যাণ হয়, তারা তাড়াতাড়ি বিধবা হয়ে যায়। ফলে সে কারণে মেয়েদের একেবারেই বিদ্যালয়ের প্রাঙ্গণে যেতে দিত না। ফলে বিদ্যাসাগর দেখলেন যে যদি কুপ্রথার কবল থেকে মেয়েদের মুক্ত করতে হয় তাহলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রচলন করতে হবে। ফলে তিনি বেথুন সাহেবের ওই স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন, তার স্কুলের অবৈতনিক সম্পাদক হয়েছিলেন। বেথুন মারা যাওয়ার পর সেই স্কুলে নিজের খরচে স্কুলটিকে গড়ে তুলেছিলেন। তারপর তো পরবর্তীকালে আমরা জানি তিনি যখন স্কুল পরিদর্শক, তখন জেলায় জেলায় নারী শিক্ষা বিস্তারের জন্য তিনি বিদ্যালয় খুলেছেন। প্রায় 4-5টি জেলায় তিনি বিদ্যালয় খুলেছিলেন, 25টির মতো বিদ্যালয় খুলেছিলেন। এবং এই বিদ্যালয় খুলতে গিয়ে যেমন আমাদের গোঁড়া হিন্দু সমাজের সঙ্গে তার বিরোধ বেঁধেছে, তেমনি ইংরেজ শাসকদের সঙ্গেও তাকে বিরোধে যেতে হচ্ছে। ইংরেজ শাসকরা তিনি ভেবেছিলেন যে তার এই বালিকা বিদ্যালয়গুলি দায়িত্ব সরকার নেবে, খরচ খরচার দায়িত্ব সরকার বহন করবে। কিন্তু দেখা গেল সরকারের দায়িত্ব গ্রহণ করতে চাইল না। তিনি কিন্তু পিছিয়ে যান। তিনি নিজে খরচ নিজের আয় থেকে এবং বাড়ি বাড়ি দৌড়ে দৌড়ে ভিক্ষে করে তিনি বালিকা বিদ্যালয়গুলিকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। মেয়েদের শিক্ষার জন্য তার কি ভেতরে আকুতি! আজকে আমরা যারা মেয়েরা শিক্ষার সুযোগ পেয়েছি, উচ্চশিক্ষায় যাচ্ছি, আমরা তো তার কাছে ঋণী। তিনি যদি এভাবে নারী শিক্ষার জন্য এগিয়ে না আসতেন, দায়িত্ব না নিতেন, আজকে কি আমরা এই জায়গায় আসতে পারতাম? তাহলে শিক্ষকতার একটা মহান দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন। নারীদের শিক্ষার বিশাল ব্যবস্থা তিনি করে দিয়ে গেছেন। শুধু মেয়েদের শিক্ষা জন্য তিনি কিন্তু চেষ্টা করেননি, তিনি যাতে সকলের মধ্যে আধুনিক শিক্ষার প্রচলন হয়। তখন তো গ্রামে গ্রামে, একটু আগে শুনলেন, লেখাপড়া ছিল টোল চতুষ্পাঠী, সেখানে সংস্কৃত বিদ্যা শাস্ত্রবিদ্যা এছাড়া শেখার সুযোগই ছিল না। ফলে তিনি চাইলেন যে প্রতিটি গ্রামে গ্রামে কিছু আদর্শ বাংলা স্কুল তৈরি করতে হবে, যার মাধ্যমে আধুনিক শিক্ষা যাবে। ফলে তিনি সেখানে বাংলা স্কুল তৈরি করার জন্য তিনি সচেষ্ট হলেন এবং পরিদর্শক ছিলেন। তাই বহু গ্রামে গিয়ে তিনি প্রায় 20টির মতো আদর্শ বাংলা স্কুল তৈরি করেছিলেন, মডেল স্কুল যেটাকে বলা হয়। এই স্কুলগুলিকে দেখে যাতে আরো ব্যাপক এই ধরনের স্কুল তৈরি হয়। আবার এইসব স্কুলে শিক্ষকতা করার জন্য উপযুক্ত শিক্ষক প্রয়োজন। সেই শিক্ষক তৈরি করার জন্য সংস্কৃত কলেজে তিনি শিক্ষক তৈরির শিক্ষক কলেজ, নর্মাল কলেজ তৈরি করেছিলেন। ফলে কত পরিকল্পনা তার ছিল শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানুষের মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে, ব্যাপক শিক্ষা বিস্তার করতে হবে, নারীর মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে। এই যে পরিকল্পনা, এটা নিয়ে ভেবেছেন এবং ভেবেই শুধু চুপ করে থাকেননি, ভেবে কিন্তু দায়িত্ব নিয়েছেন, কাজ করেছেন। আমরা কজন এটা করি? আমরা ভাবি, অনেক ভালো ভালো কথা বলি, আমাদের সদিচ্ছাও থাকে অনেক কিছু করার, কিন্তু সেই কাজ করতে গিয়ে যখন বাধা পাই আমরা কিন্তু আর করি না, পিছিয়ে যাই, কিছুটা আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু এই মানুষটি কোনোদিন হতাশ হননি, অর্থ সংকটেও হতাশ হননি, বাধাতেও হতাশ হননি, সমস্ত কাজে তিনি তার লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন। এইভাবেই শিক্ষা বিস্তারের দরজাকে তিনি এদেশের সামনে উন্মুক্ত করে দিয়েছেন। কত বড় কাজ করেছেন! এগুলো তো আমাদের আজকে শিক্ষকদের শেখার কথা। শিক্ষকদের তো এটাই দায়িত্ব, ছাত্রদের গড়ে তোলা মানে শিক্ষার বিস্তারও তো দায়িত্ব, সকলের মধ্যে শিক্ষা নিয়ে যাওয়া এটাও তো দায়িত্ব। আমরা সে দায়িত্ব কজন পালন করি? এটা তো আজকে আমাদের তার 200 দাঁড়িয়ে জন্মে নিজেদের প্রশ্ন করতে হবে। শিক্ষা বিস্তারের এই তার ভূমিকা। এবার যে প্রসঙ্গে আমি বলেছিলাম, পাঠ্যপুস্তক, একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গিতে তিনি পাঠ্যপুস্তকগুলি রচনা করেছেন। জীবনচরিত লিখেছেন ছাত্রদের পড়ার জন্য। এই জীবনচরিতে কাদের জীবনচরিত তিনি লিখেছেন আপনারা সকলেই পড়েছেন, জানেন। গ্যালিলিও, কোপার্নিকাস, নিউটন, এদের জীবন কাহিনী, বিজ্ঞানীদের জীবন কাহিনী। দেখুন, সংস্কৃতজ্ঞ পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তিনি কাদের জীবন কাহিনী তুলে ধরছেন ছাত্রদের সামনে? গ্যালিলিও, কোপার্নিকাস, নিউটন। কেন? কি উদ্দেশ্য? তিনি যখন এই জীবন কাহিনীগুলো পড়েছিলেন, এদের যেভাবে সংগ্রাম সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, বিজ্ঞানের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ধর্মের বিরুদ্ধে এদের যেভাবে সংগ্রাম করতে হয়েছে, তাদেরকে যেভাবে অত্যাচার করেছে, কারাগারে নিক্ষেপ করেছে,
এ কাহিনী তাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছিল, ব্যথাও দিয়েছিল। এবং ধর্মের বিরুদ্ধে তার যে অনাগ্রহ, ধর্মের বিরুদ্ধে তার যে পরবর্তীকালে জেহাদ, এই কাহিনীগুলো থেকেই এসেছে কিন্তু। আর তিনি চেয়েছিলেন ছাত্ররাও এই কাহিনী পড়ুক, তারাও বিজ্ঞান মনস্ক হোক। ফলে এই মানসিকতা থেকেই কিন্তু তিনি এদের জীবনচরিত্রে তুলে ধরেছেন। শুধু এদের নয়, আরো কিছু জ্ঞানী গুণী ব্যক্তির জীবনচরিত্র তুলে ধরেছেন, যারা খুব দরিদ্র অবস্থা থেকে অত্যন্ত কষ্ট করে তারা তাদের জীবনে জ্ঞান অর্জন করেছেন, তাদের চরিত্র তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? এ প্রসঙ্গে তার দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। তিনি যে ভূমিকাগুলো লিখেছেন, এই বইগুলো যে পাঠ্যপুস্তক প্রকাশ করেছেন, এর সব ভূমিকা আছে। কেন তিনি এগুলো লিখেছেন? এই সব ভূমিকাগুলো যদি একের পর এক আমরা দেখব যে প্রত্যেকটি বই রচনার পেছনে তার উদ্দেশ্য আছে। বোধোদয় রচনার পেছনে উদ্দেশ্য আছে, কথামালার রচনা পেছনের উদ্দেশ্য আছে, আখ্যান মঞ্জুরি রচনা পেছনে উদ্দেশ্য আছে, সমস্ত রচনার পেছনে উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? আমি দু একটা তার বইয়ের এরকম যে তিনি বিজ্ঞাপন দিয়েছিলেন ভূমিকা, তার দু একটা বিষয় আমি পড়ছি। যেমন জীবনচরিত সম্পর্কে তিনি বিজ্ঞাপনে বলেছিলেন, জীবনচরিত পাঠে বিবিধ মহোপকার লাভ হয়। প্রথমত, এই মহাত্মাদের জীবন বলছেন, তারা কিভাবে অক্লিষ্ট পরিশ্রম, অবিচলিত উৎসাহ, মহীয়সী সহিষ্ণুতা ও দৃঢ়তর অধ্যবসায় প্রদর্শন করিয়াছেন, এবং কেহ বহুতর দুর্বিষহ নিগ্রহ ও দারিদ্র নিবন্ধন অশেষ ক্লেশ ভোগ করিয়াও বিচলিত হয়েন নাই। তৎসমুদয় আলোচনা করিলে এককালে সহস্র উপদেশের ফলপ্রাপ্ত হয়। তাহলে উপদেশ তিনি এমনি উপদেশ দিতে চাননি, এই কাহিনীর মধ্য দিয়ে ছেলেরা উপদেশ গ্রহণ করুক, তাদের চরিত্র পাঠ করে উপদেশ গ্রহণ করুক, এইটাই তার একমাত্র উদ্দেশ্য ছিল। ফলে এই জন্যই তিনি এদের চরিত্র লিখেছিলেন। আরেকটা বিষয় আমাদের অবাক লাগে, যে তিনি কিন্তু কোনো ধর্মের যারা প্রচারক, সেই ধর্ম প্রচারকদের জীবনী কোথাও লেখেননি। এটা তার যে ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, তার পরিচয় পাওয়া যায়। তিনি কোনো ধর্মীয় মহাপুরুষের জীবনী ছাত্রদের পড়াতে চাননি। তিনি আবার এরকমই আরেকটি পাঠ্যপুস্তক কেন তিনি লিখছেন বলছে যে এই সকল বৃত্তান্ত অবগত হইলে বালকদিগের লেখাপড়ায় অনুরাগ জন্মিতে উৎসাহ বৃদ্ধি হইতে পারে। তাহলে বালকদের লেখাপড়ায় যাতে অনুরাগ জন্মে, উৎসাহ বাড়ে, এদিকে তাকেই তার পাঠ্যপুস্তক প্রণয়ন। ওই কথামালায় বহু গল্প তিনি সংকলন করেছেন, এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা গল্প তিনি সংকলন করেছেন। এই কথামালার গল্প সংকলন করতে গিয়ে তিনি বলেছেন যে গল্পগুলো অতি সুন্দর, এগুলো পড়লে খুব আনন্দ লাগে, কিন্তু শুধু আনন্দ নয়, এগুলো পড়লে কিছু সদুপদেশও পাওয়া যায়। আর সেই জন্যই তিনি এই গল্পগুলি সংকলন করেছেন কথামালায়। আমি একটা গল্প শুধু উল্লেখ করে যাচ্ছি। যেমন আপনারা ওই দাঁড়কাক ময়ূর, এই গল্পটা সকলেই জানেন, পড়েছেন, আমরাও পড়েছি। এর তো একটা শিক্ষা আছে। দাঁড়কাক ময়ূর হতে চেয়েছিল, ফলে দাঁড়কাক ময়ূর হয়ে সে যেভাবে বিকৃত হয়েছে, এর থেকে একটা শিক্ষা এসেছে যে আমার যে অবস্থা, সেই অবস্থার থেকে যদি আমি আরো উঁচু অবস্থার দিকে আমার লোভ থাকে, তাহলে আমাকে কিন্তু তার প্রতিফল পেতেই হবে। এরকম কুঠার জলদেবতা, এই গল্পেও আমরা দেখছি লোভী মানুষ, তার যে শাস্তি হয়, এই গল্পের মধ্য দিয়ে তা এসেছে। বলছেন ছাত্ররা এই সমস্ত ছোট ছোট গল্প পড়তে পড়তেই তাদের নীতি শিক্ষা হয়ে যাবে, তাদের নৈতিক চরিত্র গঠিত হয়ে যাবে। তাহলে দেখুন, তার পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্দেশ্যই ছিল ছাত্রদের নৈতিক চরিত্র গড়ে তোলা। ফলে গড়ে তুলেছেন। আমরা তার বর্ণ পরিচয়ে তো দেখি, বর্ণ পরিচয় শুধু কি ভাষা শিক্ষা, বর্ণ শিক্ষা? বর্ণ পরিচয় যে 10টা বিভাগ আছে, তাতে বহু নীতিকথা আছে। এই নীতিকথাগুলো কেন না, ছোট অবস্থা থেকে এই শিশুরা এই বর্ণ পরিচয় পড়তে পড়তে যখন এই নীতিকথাগুলো পড়বে, তখন তাদের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এই বিচারবোধটা এসে যাবে। তাহলে তাদেরকে খারাপ যে মানসিকতা, সেই মানসিকতা থেকে দূরে সরিয়ে রাখা যাবে। ফলে এটা অদ্ভুত পরিকল্পনা, মহৎ পরিকল্পনা। কিভাবে তিনি পাঠ্যপুস্তক রচনা করেছেন। কিছু বিজ্ঞ ব্যক্তি
বলেছেন যে বিদ্যাসাগর তার মৌলিক সাহিত্য তার কোনো অবদান নেই, তেমন কোনো অবদান নেই। তিনি গল্প, উপন্যাস বা মৌলিক সাহিত্য রচনা করতে পারেন। যারা এটা বলেছেন তারা বিদ্যাসাগরের এই দিকটা একেবারেই লক্ষ্য করেনি। মৌলিক সাহিত্য রচনা করতে গিয়ে এই যে শিক্ষাপ্রদ বিষয়গুলি তিনি এনেছেন, এর মৌলিকতা তো কম নয়, এ তো বিরাট মৌলিক। ফলে এই বিষয়টা রবীন্দ্রনাথ লক্ষ্য করেছিলেন। সেই জন্যই তো তিনি বলেছেন যে বিদ্যাসাগরের চরিত্রে তিনি যে অজেয় পৌরুষ, অক্ষয় মনুষ্যত্ব লক্ষ্য করেছিলেন, এগুলো দেখেই তো। ফলে মানুষ তৈরি করতে হবে, মানুষ তৈরির শিক্ষা চাই। এই মানুষ তৈরির শিক্ষা কোন বিষয় পড়লে আসবে, সে বিষয়গুলি শিক্ষা পাঠ্যক্রম হিসেবে নির্বাচিত করতে হবে। এ প্রসঙ্গে আমি একটি কথা, আমার একটা দুঃখের কথা আমি না বলে পারছি না। বিদ্যাসাগর যেহেতু এমন চরিত্র ছাত্রদের পাঠ্যপুস্তকে এনেছিলেন যে চরিত্রগুলি তাদেরকে শিক্ষা দেবে, আমরাও বিদ্যাসাগরের প্রয়াণ শতবর্ষে 1991-এ আমরা একটি কমিটি করে তার জীবন, চরিত্র, আদর্শকে ছাত্রদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য একটি উপপাঠ্য তার জীবন সম্বলিত তৈরি করি। এবং আমরা বিদ্যালয়ে বিদ্যালয়ে, আমাদের জেলার বিদ্যালয়ে আমরা সেটি উপপাঠ্য করার জন্য অনুরোধও জানাই, এবং বহু স্কুল উপপাঠ্য করেন। 2-3 বছর এটি চলেছিল। তারপর কিন্তু আমরা আর সেই স্কুলগুলিকে এই উপপাঠ্য বইটি পাঠ্য করাতে পারিনি। আমরা অনুরোধ করেছিলাম যে এটা পাঠ্য, উপপাঠ্য এরকম করে দেখলে হবে না, বিদ্যাসাগরের জীবন চর্চা অন্তত মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা করুক। এই জীবন থেকে অনেক কিছুই শেখার আছে, এই জন্যই আমরা এটা চেয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকে শিক্ষা ব্যবস্থায় পাঠ্য বই, উপপাঠ্য বই স্কুলে নির্বাচিত হয়, তার জন্য অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আসে, কিছু ডোনেশন দেয়। ফলে নানান বিষয় আছে, আমি সেগুলোর মধ্যে যেতে চাইছি না। আমার বক্তব্য বিষয় হলো, বিদ্যাসাগরের জীবনী বিদ্যালয়ে যে পড়ানো হবে, এটা কিন্তু আমরা এখনো করে উঠতে পারলাম না। আমাদের শিক্ষক সমাজ এই জায়গায় বিদ্যাসাগরকে ছাত্রদের সামনে আদর্শ হিসেবে নিয়ে যেতে পারছি না, এটা আমাদের দুঃখের কথা। ফলে তার এই শিক্ষানীতি, তার এই দৃষ্টিভঙ্গিটি আজকে আমাদেরও তো আয়ত্ত করতে হবে। আমরা যারা শিক্ষার সাথে জড়িয়ে আছি, তাদের যদি ছাত্রদের উন্নত নীতি, নৈতিকতা, চরিত্র গড়ে তোলার উপযোগী শিক্ষা দেওয়ার মানসিকতা না থাকে, তাহলে আমরা তো ভালো ছাত্র তৈরি করতে পারবো না। আমরা ছাত্র গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। সেই কারিগরকে তো নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার উপযোগী নিজেদেরও তৈরি করতে হবে, উপযোগী পাঠ্যপুস্তকও আনতে হবে। ফলে এখানে বিদ্যাসাগরের এই শিক্ষা সম্পর্কে তো অনেক, রবীন্দ্রনাথও বলেছেন, বিনয় ঘোষও বলেছেন যে তিনি মানুষ গড়ে তুলতে চেয়েছিলেন। মানুষেরই অভাব, শিক্ষা আমরা দিই, শিক্ষা অনেকেই পাচ্ছে, ডিগ্রি অর্জন তো কম মানুষ করছে না, কিন্তু মানুষ পর্যন্ত তৈরি হচ্ছে। মানুষ বলতে মনুষ্যত্ব বোধ থাকবে যাদের মধ্যে, যারা মানুষের দুঃখে ব্যথা, সে দুঃখ ব্যথা দূর করার উপায় খুঁজে বের করে দুঃখ ব্যথা দূর করার জন্য নিজেরাও দায়িত্ব গ্রহণ করে। এরকম মানুষ আমরা তো আজকে খুঁজে পাই না। বিদ্যাসাগর তো এরকমই মানুষ চেয়েছিলেন। তাহলে সেই মানুষ গড়ার উপযোগী শিক্ষা বা নীতি নৈতিকতা বোধ আমাদেরও গড়ে তুলতে হবে। ফলে বিদ্যাসাগর যেটা গুরুত্বপূর্ণ দিক, আমি যে কথা ওই বিজ্ঞানীদের জীবন প্রসঙ্গে বলেছিলাম, তিনি কিন্তু নিজে ধর্মচর্চা করলেও, মানে শাস্ত্রজ্ঞ পণ্ডিত হলেও, ছোটবেলা থেকে ব্রাহ্মণ পরিবারে, গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি ধর্ম শিক্ষার বিরুদ্ধে ছিলেন। শাস্ত্রজ্ঞ পণ্ডিত বিদ্যাসাগর তিনি ধর্ম শিক্ষার বিরুদ্ধে বলেছেন, ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে বলেছেন। এ প্রসঙ্গে তার একটি বিখ্যাত কথা আছে। সে কথায় যাওয়ার আগে তার এই শিক্ষানীতি প্রণয়নের জন্য তাকে যেমন রসময় দত্তর সঙ্গে বিরোধিতায় নামতে হয়েছে, তেমনি ইংরেজ শাসকদের সঙ্গেও বিরোধিতায় নামতে হয়েছে। কারণ ইংরেজ শাসকদের তো এদেশে শিক্ষা বিস্তার তাদের উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল কেরানি তৈরির উপযোগী কিছু শিক্ষা দেওয়া। আর বিদ্যাসাগরের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ বিপরীত। বিদ্যাসাগর চেয়েছিলেন এদেশে মানুষের মধ্যে যুক্তিভিত্তিক শিক্ষা চালু হোক, জ্ঞান বিজ্ঞানের চর্চা হোক। ফলে একবার বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ, তখন বারাণসী সংস্কৃত কলেজের অধ্যক্ষ ব্যালেন্টাইন এসেছিলেন সংস্কৃত কলেজ পরিদর্শন করতে।
বিদ্যাসাগর খুবই আগ্রহের সঙ্গে তাকে নিয়েছিলেন। পরিদর্শন করার পরে ভ্যালেন্টাইন একটি নোট পাঠিয়েছিলেন যে তার মতামত। সেই নোটে তিনি লিখেছিলেন যে সবই ঠিক আছে, কিন্তু তিনি দুটি বই পড়ানোর সুপারিশ করেছিলেন। একটা হলো বিশপ বার্কলের এনকোয়ারি দর্শন, আর তার লেখা মিলের লজিক, তার সংক্ষিপ্তসার। এই দুটি বই পড়ানোর সুপারিশ করেছিলেন। ইংরেজ সাহেব, কর্তৃপক্ষের লোক, আমরা শিক্ষকরা হলে কি হতাম, কি করতাম, ভয়ে আমরা তার সুপারিশই সঙ্গে সঙ্গে মেনে নিতাম। এটাই তো আমাদের আজকের চরিত্র। কিন্তু অদ্ভুত, এই জায়গায় বিদ্যাসাগর কিন্তু বিপরীত ছিলেন। তিনি মানতে পারেননি, কারণ তার মতপার্থক্য ছিল, দৃষ্টিভঙ্গির মতপার্থক্য ছিল। তিনি বললেন যে আমি কিছুতেই এটা মানতে পারছি না। যে কথাটি বলেছিলেন যে আই রিগ্রেট টু সে আই ক্যান নট এগ্রি উইথ হিম অন অল পয়েন্টস। কিছু পয়েন্টে তিনি মেনে নিয়েছেন, কিন্তু সব পয়েন্ট তিনি মেনে নিতে পারেননি। কোন পয়েন্ট মেনে নিতে পারেননি? বললেন বার্কলের এনকোয়ারি দর্শন কিছুতেই পড়ানো যাবে না সংস্কৃত কলেজের ছাত্রদের। কেন? এ প্রসঙ্গে তিনি যে যুক্তি দিলেন, সে যুক্তিটি অদ্ভুত। সংস্কৃতজ্ঞ পণ্ডিত কি যুক্তি দিচ্ছেন, তার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বললেন বার্কলের ভাববাদ অনেকটা ভারতীয় ভাববাদের মতো, অর্থাৎ তার দর্শন বেদান্ত ও সাংখ্য দর্শনেরই অনুরূপ। তার কি মত ছিল? তার মত ছিল, তিনি বলেছিলেন যে সাংখ্য বেদান্ত হিন্দুদের কাছে যত পবিত্রই হোক না কেন, সেগুলি সুযুক্তিপূর্ণ বা অভ্রান্ত নয়। বললেন কতগুলি কারণে সংস্কৃত কলেজে সাংখ্য ও বেদান্ত না পড়িয়ে উপায় নেই। বেদান্ত ও সাংখ্য যে ভ্রান্ত দর্শন, এ সম্বন্ধে এখন আর মতপার্থক্য নেই। সংস্কৃতে যখন এগুলি পড়াতেই হবে, তখন এদের প্রভাব কাটিয়ে তুলতে প্রতিষেধক রূপে ইংরেজিতে ছাত্রদের যথার্থ দর্শন পড়ানো দরকার। এই বিদ্যাসাগর বললেন বার্কলের এনকোয়ারি বেদান্ত ও সাংখ্যের মতোই একই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ইউরোপেও এখন আর ইহা খাঁটি দর্শন বলিয়া বিবেচিত হয় না, কাজেই ইহাতে কোনো ক্রমেই কাজ চলিবে না। বার্কলের এনকোয়ারি দর্শন বাতিল করে দিলেন বিদ্যাসাগর। কি সাহস! শুধু বার্কলের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নয়, বিরুদ্ধে দাঁড়িয়েছেন আজন্ম ভারতবর্ষে যে সংস্কার, শাস্ত্রের যা আছে তা একেবারে অভ্রান্ত, তার বিরুদ্ধেও তিনি দাঁড়ালেন। তিনি বললেন বেদান্ত সাংখ্য এগুলি অভ্রান্ত নয় এবং সঠিক যুক্তিও আনে না। ফলে এর প্রতিষেধক চাই। এর প্রতিষেধক কি? না, বস্তুবাদী দর্শন, ইউরোপীয় দর্শনের শিক্ষা দিতে হবে, যাতে ছেলেরা যুক্তিবাদী হয়। তারা যুক্তি বিচার দিয়ে বুঝতে পারে যে কোনটা ভুল কোনটা ঠিক। যদি ভারতীয় দর্শন শাস্ত্র ভুল হয়, তাহলে যুক্তি দিয়ে সত্যটাই গ্রহণ করতে হবে। এই ছিল তার মত। তিনি অত্যন্ত যুক্তিবাদী ছিলেন এবং কখনোই কোনো একটা বায়াসনেস তার ছিল না। মানে এটাই শিখতে হবে এরকম নয়। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তিনি প্রাচ্য পাশ্চাত্য এগুলো কিছু মনে করতেন না। যা উন্নত জ্ঞান, সে প্রাচ্যেরই হোক পাশ্চাত্যেরই হোক, তাকে গ্রহণ করতে হবে, এই তার দৃষ্টিভঙ্গি ছিল। সেই জন্য সংস্কৃত কলেজের ছাত্রদের তিনি ইংরেজি পড়ানোর ব্যবস্থা করেছিলেন এবং বলেছিলেন যে সংস্কৃত কলেজের ছাত্ররা যদি ইংরেজি শেখে, তাহলে তারাই একমাত্র উন্নত বাংলা ভাষা সৃষ্টি করতে পারে। আজকে ভাষা শিক্ষা নিয়েও তো স্বাধীন ভারতবর্ষে অনেক রকম মত আসছে। বিদ্যাসাগর কিন্তু যে মত পোষণ করেছিলেন সেটাই ছিল সঠিক মত। ভাষাকে উন্নত করতে হবে, জ্ঞান প্রাচ্যের হোক পাশ্চাত্যের হোক, উন্নত জ্ঞান অর্জন করতে হবে। ফলে যেহেতু বার্কলের দর্শন সেই যুক্তি বিজ্ঞান দেবে না, ভাববাদী দর্শনের অনুরূপ, তিনি সেটা পড়াতে চাইলেন। আর মিলের লজিক তিনি পড়াতে চাইলেন, মিলের যে অরিজিনাল বইটা তিনি পড়াতে চাইলেন। কিন্তু ভ্যালেন্টাইন যেটি সংক্ষিপ্ত সার লিখেছিলেন, তিনি সেটার বিরোধিতা করলেন। কেন না, বললেন ভ্যালেন্টাইনের লেখা বইটি কিন্তু ভালো নয়, সেটা ছাত্রদের উপযোগী হবে না, ফলে সেটা পড়ানো যাবে না, আমি মূল বইটাই পড়াবো। এই যে নিজের মতের প্রতি দৃঢ় থাকা, এটাই তো তার দৃঢ়তা, এটাই তো তার অজেয় পৌরুষত্ব। ফলে যা তিনি ঠিক বলে মনে করেছেন, সত্য বলে মনে করেছেন, সেই সত্যের পক্ষে তিনি দাঁড়াবেন, তাতে যেই বিরূপ হোক না কেন।
যদি চাকরিও চলে যায় তাতেও তিনি পিছপা নন। দুবার তো চাকরি ছেড়েছেন আদর্শের জন্যই তো, কারণ তার কাছে তো আদর্শ বড় ছিল। তিনি মনে করতেন যে আদর্শের জন্য সবকিছু ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য আদর্শকে ছাড়া যায় না। এই তো ছিল তার আদর্শ। ফলে এই যে তার আদর্শ, এই আদর্শ তো আজকে আমাদেরও চরিত্রকে বড় করবে। এর যদি বিন্দুমাত্র স্পর্শ আমরা নিতে পারি আমাদের জীবনে, আমরাও কিন্তু এই স্বার্থ সর্বস্ব সমাজ থেকে একটু ভিন্নমুখী হতে পারবো। ফলে তিনি এটাই চেয়েছিলেন। এই যে ভ্যালেন্টাইনের বিরোধিতা করতে গিয়ে ধর্ম সম্পর্কে তার যে যুগান্তকারী বক্তব্য, এই বক্তব্য তিনি মনে করতেন, মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে হিন্দু ধর্ম অত্যন্ত গোঁড়া, তারা কোনো কিছুই যুক্তি দিয়ে বিচার করতে চায় না। এই প্রসঙ্গে তিনি কিছু কথা লিখেছিলেন, রসিকতা করেও লিখেছিলেন। যেমন একটা জায়গায় বলেছেন যে পণ্ডিতদের একটা অদ্ভুত মনোভাব তিনি লক্ষ্য করেছেন। পণ্ডিতরা মনে করে শাস্ত্রে যার বীজ আছে, এমন কোনো বৈজ্ঞানিক সত্য যদি তারা শোনে, তাহলে সেই সত্য সম্পর্কে তাদের শ্রদ্ধা অনুসন্ধানটা জাগে না। কি হয় না, তার ফল বিপরীত হয়ে যায়। বলেন সেই শাস্ত্রের প্রতি তাদের বিশ্বাস আরো বেড়ে যায়, গভীর হয়, এবং শাস্ত্রীয় কুসংস্কারও বাড়তে থাকে। তারা মনে করেন যেন শেষ পর্যন্ত শাস্ত্রেরই জয় হয়েছে, বিজ্ঞানের জয় হয়নি। মানে এইরকমই গোঁড়ামি হিন্দু ধর্মের যারা ধারক শাস্ত্রজ্ঞ পণ্ডিত তাদের। এ ব্যাপারে তিনি রসিকতা করে আরব সেনাপতিদের একটা কাহিনী বলেছেন, সেটা আমি একটু পড়ে দিচ্ছি। বলছেন, আরব সেনাপতি আমরুক আলেকজান্দ্রিয়া জয় করে যখন খলিফা ওমরকে জিজ্ঞাসা করেন আলেকজান্দ্রিয়া লাইব্রেরির কি ব্যবস্থা করা যেতে পারে, তখন খলিফা ওমর উত্তর দিয়েছিলেন, এই লাইব্রেরির বইতে যদি এমন সব কথা থাকে যা কোরআনে আছে, তাহলে লাইব্রেরির দরকার নেই। আর এই লাইব্রেরির বই যদি কোরআন বিরোধী হয়, তাহলেও লাইব্রেরির দরকার নেই, সব ধ্বংস করে দাও। তিনি বলছেন, ভারতীয় পণ্ডিতদের গোঁড়ামি এই আরব খলিফার গোঁড়ামির চেয়ে কম নয়। তাদের বিশ্বাস যে ঋষিদের মস্তিষ্ক থেকে শাস্ত্রগুলি বেরিয়েছে, তারা সর্বজ্ঞ, অতএব তাদের রচিত শাস্ত্র অভ্রান্ত। বিদ্যাসাগর কিন্তু মনে করতেন না ঋষিদের রচিত শাস্ত্র অভ্রান্ত। তাহলে এই যুক্তিবাদী মনন আজ থেকে 200 বছর আগে, আমরা যদি তার শিক্ষার সময়টা ধরি 170 বছর, 170 বছর আগে তিনি যেভাবে যুক্তিবাদী মনন, গোঁড়ামি মুক্ত দৃষ্টিভঙ্গি প্রতিফলন ঘটিয়েছেন, ভাবতে তো আমাদের অবাক লাগে। এতদিন পরে এসে আমরা কি এরকম গোঁড়ামি মুক্ত মন তৈরি করতে পেরেছি? আমরা কিন্তু সে মন পাইনি। সে মন পেলে তো আমাদের সমাজ থেকে ধর্মীয় শিক্ষা, আমরা গোঁড়ামি মুক্ত শিক্ষা, আমরা এটা দূর করতে পারতাম, পারিনি। আজও আমাদের শিক্ষার মধ্যে ধর্মীয় অনুপ্রবেশ ঘটছে, সে প্রসঙ্গে আমি পরে আসছি। ফলে এই যে শিক্ষার দৃষ্টিভঙ্গি, উপযুক্ত শিক্ষা কাকে বলে, এগুলো আমরা বিদ্যাসাগরের চরিত্র অনুসরণ করে পাবো। বিদ্যাসাগরের চরিত্র থেকেই নিতে হবে, কর্মপ্রেরণাও নিতে হবে, পাঠ্যপুস্তক প্রণয়নও নিতে হবে, দৃষ্টিভঙ্গিও নিতে হবে। আর শুধু শিক্ষকতার কাজে ছাত্রদের তৈরি করা এটাই যে একমাত্র কাজ শিক্ষকদের, এটাও তিনি মনে করতেন না। আমরা অনেকে মনে করি, আমরা মনে করি শিক্ষক শুধু শিক্ষকতা করবে, পড়াশোনার মধ্যেই থাকবে, অন্য কোনো কাজে তাদের যাওয়ার দরকার নেই। এটা আমাদের একটা মানসিকতা আছে। বিদ্যাসাগর কি জীবনে এরকম করেছিলেন নাকি? শুধু শিক্ষকতায় ছিলেন? তাহলে কত সমাজ সংস্কার আন্দোলনে, সামাজিক আন্দোলনে তিনি গিয়েছেন আমরা তো জানি। বাল্যবিবাহ ছিল সেই যুগে, বহু বিবাহ ছিল, পণপ্রথা ছিল। আজকের আলোচ্য বিষয় এগুলো নয়, কিন্তু তিনি তো এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়েছেন, বহু বিবাহের বিরুদ্ধে গড়েছেন, পণপ্রথার বিরুদ্ধে গড়েছেন। এবং এই সামাজিক আন্দোলন গড়তে গিয়ে তাকে কিন্তু বহু মানুষের কাছে, শিক্ষিত মানুষের কাছে যেতে হয়েছে, তাদের মত সংগ্রহ করতে হয়েছে। মত সংগ্রহ করে তিনি দরখাস্ত ব্যবস্থাপক সভায় ব্রিটিশ সরকারের কাছে পাঠিয়েছেন, যাতে এই প্রথাগুলো, এই কুপ্রথাগুলো দূর করা যায়। এরকম 25,000 24,000 সই সংগ্রহ করেছেন, মানুষের কাছে গিয়েছেন।
আর বিধবা বিবাহ তো তার জীবনের সর্বপ্রধান কর্ম, তিনি নিজেই বলেছেন, আমরাও জানি। এই বিধবা বিবাহ প্রচলন করার জন্য কি পরিশ্রম তাকে করতে হয়েছে। তিনি বহু মানুষকে তার পক্ষে এনেছেন, শাস্ত্র ঘেটেছেন, রাতের পর রাত না ঘুমিয়ে শাস্ত্র থেকে তিনি বিধবা বিবাহের সপক্ষে মতামত সংগ্রহের চেষ্টা করেছেন। তারপর সকলের কাছে সই নিয়ে সেটা জমা দিয়েছেন যাতে আইন হয়। একবার নয়, বারবার সরকারের কাছে আবেদন করেছেন যে এই বিধবাদের বিবাহ দেওয়ার আইন যেন চালু হয়। কেন এগুলো করেছিলেন? কেন এই সামাজিক সংগ্রাম, সামাজিক আন্দোলন? আমরা তো জানি তার ভেতরটা ছিল একেবারে, আমরা করুণার সাগর, দয়ার সাগর বলি। মানুষের দুঃখে তিনি তার প্রায় সবসময় চোখ দিয়ে জল পড়তেন। মানুষের দুঃখে তিনি একেবারে অকাতরে কষ্ট পেতেন, কাঁদতেন। ওই কাহিনী আছে তো, বহু বিধবার, বাল বিধবার কান্না রাস্তায় যেতে যেতে তিনি শুনেছেন। রাস্তায় যেতে যেতে বাড়িতে সকলেই খবর নিতেন। খুব সামাজিক মন ছিল, সকলের খোঁজ নিয়ে চলতেন। কখনোই একা থাকবেন, নিজের মতো করে থাকবেন, এটা তিনি ভাবতেন না। রাস্তায় যেতে যেতে কান্নার শব্দ আসছে, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে কে কাঁদছে। দেখছে একটা ছোট মেয়ে কাঁদছে। কেন কাঁদছে জিজ্ঞেস করছে। তখন বাড়ির লোক বলছে ও বিধবা, আজকে অমাবস্যা, বিধবা আজকে খেতে নেই, একাদশী, একাদশীর উপবাস, নির্জলা উপবাস, ও খাওয়ার জন্য কাঁদছে। প্রচন্ড কাঁদছে, বিদ্যাসাগরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি বলছেন যে সকলেই খাওয়া দাওয়া করছে আর এই এতটুকু মেয়েকে খেতে দেওয়া হচ্ছে না, একই নিয়ম, ধর্মের একই অবিচার। এই অবিচার দেখে, ওই মেয়েটির কষ্ট দেখে, এরকম অসংখ্য মেয়ের কষ্ট তিনি দেখছেন, দেখেই কিন্তু তিনি বিধবা বিবাহ আইন চালু করার জন্য উদ্যোগী হয়েছেন। শিক্ষকতা করছেন, সামাজিক আন্দোলনে এগিয়ে আসছেন। এই হলো বিদ্যাসাগর। তিনি সমাজ সংগ্রাম, সমাজ সংস্কারের কাজ করছেন। আমরা আজকে সমাজের কোথাও অন্যায় দেখলে, অবিচার দেখলে, আমরা কজন শিক্ষক সেই অন্যায় অবিচার থেকে সমাজকে মুক্ত করার জন্য সংগ্রামে এগিয়ে যাই, সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সচেষ্ট হই। বিদ্যাসাগর তো করেছিলেন, আমাদের কাছে তো দৃষ্টান্ত আছে। আজকে তো আমরা বলতে পারি না শিক্ষকদের এই সামাজিক আন্দোলন করার দরকার নেই, ছাত্রদের দরকার নেই। বিদ্যাসাগর কিন্তু এটা আমাদের শেখাননি। ফলে এগুলো আমাদের শিখতে হবে তার কাছে, শিক্ষকদেরও শিখতে হবে, ছাত্রদেরও শেখাতে হবে তিনি কি চেয়েছিলেন। আমি বোধহয় অনেকটা সময় নিচ্ছি, আর বেশি সময় নেব না। তো এভাবেই তিনি চেয়েছিলেন এদেশে ধর্মীয় গোঁড়ামি মুক্ত যুক্তিভিত্তিক শিক্ষার প্রচলন। আর আজকে আমরা যে সমাজ ব্যবস্থায় স্বাধীন ভারতবর্ষে এসেছি, সেখানে তিনি যা চেয়েছিলেন তার ঠিক বিপরীত সমাজে আমরা দাঁড়িয়ে আছি। তিনি চেয়েছিলেন সকলের মধ্যে শিক্ষার বিস্তার। আজকে কি দেশে সকলের মধ্যে শিক্ষার বিস্তার হয়ে গেছে? আপনারা সবাই শিক্ষক, জানেন এখনো দেশে কত মানুষ নিরক্ষর। তাহলে সর্বসাধারণের মধ্যে, জনসাধারণের মধ্যে শিক্ষার বিস্তার আজও হয়নি। তাহলে সে কাজ অপূরণীয় আছে, পূরণ করতে হবে। তিনি চেয়েছিলেন ধর্মীয় গোঁড়ামি কুসংস্কার মুক্ত শিক্ষা। আজকে কি ধর্মীয় গোঁড়ামি কুসংস্কার মুক্ত শিক্ষার প্রচলন হয়ে গেছে? হয়নি কিন্তু। আর সেই জন্যই আজকে ডারউইনের বিবর্তনবাদকে মিথ্যা বলা হচ্ছে, জ্যোতিষবিদ্যাকে বলা হচ্ছে সব থেকে বড় বিজ্ঞান, আর গোবর গোমূত্রকে বলা হচ্ছে ক্যান্সার নিরাময়ের ওষুধ। এগুলো কি গোঁড়ামি মুক্ত শিক্ষা, যুক্তিবাদী মনন গড়ে তোলার উপযোগী? তাহলে এইগুলো আসছে কেন সমাজে? মানে আমরা এখনো যুক্তিবাদী মন গড়ে তুলতে পারিনি। তিনি যা চেয়েছিলেন সেই ধর্মীয় গোঁড়ামি মুক্ত শিক্ষা গড়ে তুলতে পারিনি। আজকে নতুন শিক্ষানীতি আসছে, আপনাদের শিক্ষক সংগঠন থেকে সেই শিক্ষানীতির বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টাও হচ্ছে, অত্যন্ত সাধু পদক্ষেপ। ফলে এই শিক্ষার মধ্যে সকলকে শিক্ষা দেওয়ার, অবৈতনিক শিক্ষা চালনার পরিকল্পনা নেই। গোঁড়ামি মুক্ত, ধর্মীয় কুসংস্কার মুক্ত শিক্ষা প্রচলন করার নির্দেশ এতে নেই। সকলের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার নেই, যার পয়সা আছে সে শিখতে পারে। তাহলে এই যে আসছে আজকে স্বাধীন ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে আমরা বিদ্যাসাগরের শিক্ষা চিন্তাকে তো অনেক দূরে ঠেলে ফেলে দিয়েছি। আমরা তাকে কতটা এই সমাজে বাঁচিয়ে রাখতে পেরেছি, বলে সে দায়িত্ব তো আমাদের নিতে হবে, শিক্ষকদের, ছাত্রদের। তা যদি আমরা না নিই, তাহলে তার এই শিক্ষা চিন্তা নিয়ে আলোচনা করার সত্যিই আমাদের কি অধিকার আছে? অধিকার কিন্তু নেই। যেমন আজকেও সমাজে নারীর উপর অসংখ্য নির্যাতন আছে। নারী নির্যাতন আজকে আমরা
শিক্ষায় অনেকটা এগিয়ে গেছে, মেয়েরা এখন শিক্ষা দরজায় আসতে পারছে, কিন্তু তারা কি সমান অধিকার পেয়েছে? এখনো নারী নির্যাতন ঘরে ঘরে আছে, পণ প্রথা আছে। বিদ্যাসাগর তো এগুলো থেকেও সমাজকে মুক্ত করতে চেয়েছিল। আজকে সমাজ কি এগুলি থেকে মুক্ত হয়েছে? হয়নি। তাহলে শিক্ষার ক্ষেত্রেও আমরা যেমন তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারিনি, তেমনি সমাজ সংস্কারের ক্ষেত্রেও আমরা পারিনি তার চিন্তাকে আমরা সমাজে প্রচলিত করতে। তাহলে এই অক্ষমতা আমাদের আছে। তার জন্মের 20 শতবর্ষে দাঁড়িয়ে আমরা তাকে যতই শ্রদ্ধা জানাই, সত্যিই তো আমরা তাকে নির্বাসিত করে দিয়েছি। ফলে তিনি নিজে তো তার মৃত্যুকালে চলে গিয়েছিলেন কারমাটারি। কেন না, সেদিনও এরকমই মানুষ ছিল, তাকে বোঝেনি, সেই জন্য তিনি স্বদেশে নির্বাসিত ছিলেন। ফলে সেই নির্বাসিত মানুষটিকে বুঝেছিলেন অনেকেই। সুকুমার সেন বুঝেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রবীন্দ্রনাথ ঠাকুর তার চিন্তাকে এগিয়ে এনেছেন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন। ফলে আমরাও এই আলোচনার মাধ্যমে তার চিন্তাকে যদি আমরা কিছুটা এগিয়ে আনতে পারি, যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কিন্তু শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব আমরা পালন করব। এবং ছাত্রদের নৈতিক চরিত্র আজকে অধঃপতিত হচ্ছে, কমলবাবু বলে গেলেন। আমরা দুঃখ করি, আমরা যেমন ছাত্র গড়তে চাই আজকে তেমন ছাত্র গড়তে পারছি না। এ তো সত্যি, আধুনিক প্রযুক্তি তাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে নৈতিক চরিত্র অর্জনের উপযোগী আদর্শ দিতে পারছি না কেন? ভাবতে হবে তো আমাদের। ছাত্রদের দোষ দিয়ে তো লাভ নেই, আমরাও কি আদর্শ চরিত্র তাদের সামনে উপস্থিত করতে পারছি? ভাবতে হবে। বিদ্যাসাগরের মতো আদর্শ চরিত্র যদি শিক্ষক থাকতেন, তাহলে ছাত্র কিন্তু আজকের এরকম ছাত্র তৈরি হতো না। তাহলে আমাদের কিন্তু এটা ভাবতে হবে। এই ভাবনা নিশ্চয়ই আমরা ভাববো, এই ভাবনা ভাববেন বলেই তো আজকে আপনারা এই আলোচনা, এই বিষয়বস্তু এখানে এনেছেন। সেই জন্যই আমি আপনাদের অভিনন্দন জানিয়েছি যে এইরকম একটি আলোচনা শুধু শোনার জন্য নয়, আমি কতটা জানি এটা বলার জন্য নয়, আমরা কতটা তাকে অনুশীলন করব, অনুসরণ করব, তার চিন্তাকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নেব, এইটা আমাদের নিজেদের মধ্যেও অঙ্গীকার নেওয়ার এটা একটা পদক্ষেপ। ফলে সেই পদক্ষেপকে সাধুবাদ জানাই। আমি অনেকটা সময় আপনাদের নিলাম, আপনাদের সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। কিছু কথা যদি আপনাদের আঘাত দিয়ে বলে থাকি, নিশ্চয়ই আপনারা সেটা আঘাত হিসেবে নেবেন না। আমি আমার অন্তরের ব্যথা থেকেই বলেছি। আমিও চাই যে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা, মানুষ গড়ার চিন্তাকে সামনে রেখে আমরা আমাদের আগামী সমাজকে, আগামী প্রজন্মকে গড়ে তুলি, সে পথে এগিয়ে যাই। নিশ্চয়ই আপনারাও তাই চাইবেন। এইটুকু বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। মাননীয়া অধ্যাপিকা অনুরূপা দাস মহোদয়কে অশেষ ধন্যবাদ। তার সুন্দর প্রাঞ্জল আলোচনা আমাদের সকলকে মুগ্ধ করেছে। আমরা একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের সময় মোটামুটি 1.5 ঘন্টা ছিল, কিন্তু আমরা আমাদের অন্যতম আলোচক শুভেন্দু মুখার্জি মহোদয়কে মিস করেছি নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য। বুঝতে পারা যাচ্ছে না। শুভেন্দু বাবু, হ্যালো শুভেন্দু বাবু, শুনতে পাচ্ছেন? হ্যালো শুভেন্দু বাবু, হ্যালো শুভেন্দু, শুভেন্দু বাবু, হ্যালো, হ্যাঁ কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো শুরু থেকেই হ্যাঁ, আপনি বলুন। বুঝতে পারলাম না, আমি যখন বলছি তখন তো কিভাবে তখন শুনতে পাওয়া যাচ্ছিল না আর কি, ক্যাচ করছিল না। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল আর কি। হ্যালো, বলুন বলুন। শুনে তো বলছি, সমস্যা হলে তো আর কিছু করবার নেই, যান্ত্রিক বিভ্রাট হতেই পারে, কিন্তু আমি তো সারাক্ষণই উপস্থিত। হ্যাঁ, আমি কিন্তু সারাক্ষণই উপস্থিত, যান্ত্রিক বিভ্রাট হলে তো কিছু করার নেই। আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি, সেজন্য আপনাকে আমি হ্যালো, আপনি বলুন কি। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর আলাদা করে নতুন করে শুরু করার কোনো অবকাশ নেই। আলোচনা
প্রত্যেকেই করেছেন, আমরাও শুরু করেছিলাম। সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে, মাঝে মাঝে বলুন শোনা যাচ্ছে। বলুন। বলছি হুম। এখন শোনা যাচ্ছে? শু- আচ্ছা, শুভেন্দু বাবু শোনা একটু যাচ্ছে। হেডফোন ইউজ অনুরূপাতে করুন। আলোচনা করেছি। হেডফোন হেডফোন ব্যবহার করুন না। আমার শুভেন্দু বাবু একটু হেডফোন আমার ব্যবহার দিক থেকে করবেন। কোনো সমস্যা তো নেই, এটা তো আর এই মুহূর্তে সম্ভব নয়। আচ্ছা, দেখছি। হ্যাঁ, হেডফোনটা ইউজ করুন, তাহলেই হবে। ঠিক আছে, শোনা যাচ্ছে? পরিষ্কার, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার, খুব সুন্দর, বলছি বলুন। আলোচনার একেবারে অন্তিম লগ্ন, কাজে এখন নতুন করে আলোচনা শুরু করার অবকাশ বোধহয় নেই। আমি শুরু করেছিলাম সেই ভাবনা দিয়ে যে কেন তাকে আজকে আমাদের ভীষণ প্রয়োজন। 200 বছর কেটে গেছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে সেই অর্থে রোল মডেল বলে কাউকে আমরা দেখতে পাচ্ছি না। এবং সেই কারণে আমার যেটা মনে হয়েছে যে তিনি কেবলমাত্র আমাদের শিক্ষক সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে বন্ধু, সখা বা পথপ্রদর্শক হয়ে থাকতে পারেন না, তিনি আমাদের ত্রাণের সহায়কও হয়ে উঠতে পারেন আজকের এই অদ্ভুত অসময়ে, যার অত্যন্ত বেশি মাত্রায় প্রয়োজন। কারণ চারপাশের পরিমণ্ডলটা এত বেশি কলুষিত হয়েছে যে প্রত্যেক মুহূর্তে আমরা মানুষের পরশ থেকে মানুষকে দূরে সরিয়ে দেবার একটা অশুভ অপপ্রয়াস পরিলক্ষিত হচ্ছে। এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে, সেই অশুভ অপপ্রয়াসের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলছি। এই অবস্থার থেকে যদি আমাদের সত্যি সত্যি আমরা নিজেদের বাঁচতে চাই, আমাদের আগামী প্রজন্মের জন্য বাঁচার রসদ যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমাদের মশাইয়ের কাছে যেতেই শুধুমাত্র বলতে আছে কি অনুসরণ করলে কিভাবে আমরা সেই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। অনুরূপাতি সঙ্গতভাবেই গোটা বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করেছেন কমল বাবু, যথাযথ আলোচনা করেছেন। আমি এই মুহূর্তে এই শেষ বেলাতে নতুন করে আলোচনা শুরু করার অবকাশও নেই, এটাও ঘটনা। কিন্তু যে আলোচনাগুলি হয়েছে তার পাশাপাশি একটু শুধু সঙ্গ মানে সংযোজন যে ছাত্র
ছাত্রদের চরিত্র মানসিকতা গঠন করার ক্ষেত্রে আমরা যেন দ্বিচারিতাকে কোনোভাবে কোনো মূল্য না দিই। এই দ্বিচারিতাকে মূল্য দিতে গেলে যে বিষয়টি ঘটে, বিদ্যাসাগর মশাই বলছেন যে রামতনু লাহিড়ী ব্রাহ্ম হয়ে পৈতা ফেলে দিয়েছে। পৈতা ফেলে দেওয়ার আগে বাবা তাকে অনেক নিষেধ করলেন, নিষেধ শুনলেন না, বাবার সঙ্গে তর্ক করে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে থাকলেন। রাঁধুনি বামুন দেখে দিতে পারো। তা বিদ্যাসাগর মশাই শুনে বললেন, কেন বামুন, কেন বাবুর্চি খানসামা হলেও তো চলে। রামতনুবাবু বলছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাড়ির ভিতরে বামুন ছাড়া চলবে না। তাই বিদ্যাসাগর মশাই হাসতে হাসতে বললেন, হ্যাঁ, বাবার কথায় কৈতিটা রাখতে পারলে না, আর এখন কিনা স্ত্রীর কথায় বামুন খুঁজতে বেরিয়েছে। এই দ্বিচারিতা কিন্তু আমাদের প্রতিনিয়ত যে ভাবনা, সেখান থেকে খুব পরিষ্কার ভাবে কিন্তু আমাদের বেরিয়ে আসা বিষয়টা আসতে হবে। সমস্যা হচ্ছে যে একজন বলছেন কিছু শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে, মাঝে মাঝে কাটছে। শোনা যাচ্ছে কি আদৌ? বলুন বলুন, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা কি যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না, আপনারা শুনতে পাচ্ছেন কি? শুভেন্দুবাবু আপনি বলুন বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে আদৌ? শোনা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে, আপনি বলুন। না? হ্যাঁ যাচ্ছে, আপনি বলুন বলুন। শোনা যাচ্ছে না তো? কি শোনা যাচ্ছে কিনা মাঝে মধ্যে কাটছে। যাচ্ছে যাচ্ছে, শোনা যাচ্ছে, আপনি বলুন। আমি তো বুঝতে পারছি না যে শোনা যাচ্ছে কিনা আদৌ কথাগুলো। শোনা যাচ্ছে, আপনি শোনা যাচ্ছে, আপনি বলুন। না না, এখানে বলছি আমাদের কথাগুলো শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যখন যাচ্ছে না, আর চালিয়ে যাওয়ার কোনো অবকাশ? ঠিক আছে, আদৌ কি ধন্যবাদ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, মাঝে মধ্যে কাটছে, অল্প 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 কাটছে, অল্প অল্প কাটছে, কেটে কেটে যাচ্ছে আলোচনা। এই অবস্থায় বলুন। কিন্তু আলোচনা বাড়িয়ে নিয়ে যাওয়ার। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে জীবনচর্যার সঙ্গে বিদ্যাসাগর প্রতিনিয়ত আমাকে যুক্ত করে যেতে হবে। আমি শিকড়কে অস্বীকার করে কখনো শিখে বিদ্যাসাগর মশাই পরিষ্কার ভাবে বিশ্বের এক তীব্র দাবদাহ। এক লোকের বাড়িতে বসে আছেন বিদ্যাসাগর মশাই, আছেন আরো তথাকথিত কিছু বিশিষ্ট জন, মাথার উপর টানা পাখা ঘুরছে। আমি তো বলেই যাচ্ছি, বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন। এক দারোয়ান ঘর্মাক্ত শরীরে প্রখর রৌদ্রের মধ্যে একটি চিঠি নিয়ে এসেছে। বিদ্যাসাগর চিঠিটা নিয়ে তাকে পাখার নিচে নিজের পাশে বসতে বললেন। বাবুদের সঙ্গে তাকে জোর করে হাত ধরে বসান। লোকটি চলে যাবার পর উপস্থিত ভদ্রজনেরা অভিযোগ করছেন, এটা কিন্তু ঠিক হয়, এতে আমাদের মান থাকে না। আচ্ছা, বিচার হোক, তারপর আমাকে দুভাবেই বিচার হোক। প্রথমে হিন্দু মতে অল্প ছয় না, তোমাদের বাপ ঠাকুরদা আজ এখানে থাকলে হয়তো তার পায়ের, আমরা সবাই 500-700-1000 টাকা বেতন পাই, আর এই দারোয়ান 5 টাকা বেতন পায়। তাই বলে তো তাকে অবজ্ঞায় 5 টাকা মাইনের কাজ করতে, ওকে অবজ্ঞা করতে গেলে তাহলে আমার বাবাকে অবজ্ঞা করতে। হয়তো এখানে আমাদের মধ্যে আরো কেউ কেউ আছে যাদের বাবা কিংবা ঠাকুর শেখায় শিকড়কে অস্বীকার করে শিখরে উঠে যায় না। তিনি চলে গেছেন, আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাইছি। তার জীবদ্দশাতেই বিদ্যাসাগর মশাইয়ের উদ্দেশ্যে তিনি খুব পরিষ্কারভাবে জানাচ্ছেন, বিদ্যাসাগর এই নামটি আমার নিকট একজন এই কথাটি উচ্চারণ করাই ভুল। স্বামী বিবেকানন্দের হাতে গেল আমার 3rd ভলিউমের 448 পেজে। স্বামীজি নিশ্চয়ই বিদ্যাসাগর মশাইয়ের কথা বলছেন না, কিন্তু তিনি লিখছেন
প্রকৃত মানুষের সংজ্ঞা দিতে গিয়ে ইয়ে পজেসেস এ ওম্যানস হার্ট। আমার মনে হয়েছে যে অদ্ভুত ভাবে কাকতালীয় ভাবে কিনা জানি না করেছে। আজকের দিনে যখন আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে এই আলোচনার আয়োজন করেছি, তখন আমাদের প্রেরণা আমাদের কিন্তু পথ দেখাতে পারে সঠিক অর্থে। অলরেডি 9টার কাছাকাছি বেজেছে। আমি বর্ণ পরিচয়ের যিনি উদ্গাতা তার নামে, বর্ণ পরিচয় নামেই একটি স্বরচিত কবিতা লিখেছি। সেই কবিতাটি কিছুদিন আগে আমরা যে দেখেছি যে বিদ্যাসাগর মশাইয়ের মূর্তি ভাঙা নিয়ে নিজস্ব বক্তব্য, নিজস্ব ক্ষোভ আমরা ব্যক্ত করেছি। সেই প্রেক্ষিতেই কবিতাটি লিখেছিলাম। সর্বগ্রাসী রাজনীতি অপাঙ্কেয় হয়ে থাক করে আমরা বাঁচতে চাই আমাদের মাথা উঁচু করে। যদি ভাবো এভাবেই মুছে দেবে বর্ণ পরিচয়, জেনে রাখো প্রত্যয়। অন্ধকার কেটে যায় চিরায়ত সূর্য স্নাত প্রাতে, হয় তার হয় রাখো দুষ্কৃতির বোধহীন সহিংস আঘাতে। করুণা পাথার তিনি অমীয় করুণা মাখা মুখে, অদ্বাচীন আমাদের দেখছেন ঈশ্বরের মতো অপলকে। তারাও আনত শির ভুলে ক্ষুদ্র দলাদলি বিপন্নতা বোধ, শর্তহীন মার্জনা ভিক্ষায় কিছু হোক ঋণ পরিশোধ। আসুন আমরা এইভাবেই অন্তত নিজেদের ঋণ পরিশোধের চেষ্টায় প্রতি। সকলে ভালো থাকুন। নমস্কার। শুভেন্দু বাবুকে অশেষ ধন্যবাদ। আমরা আজকের সবাই যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা আমাদের আলোচনার শেষে পৌঁছে গেছি। আমি বিশ্বজিৎ বাবুকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। বিশ্বজিৎ বাবুকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আজকে যারা আলোচক হিসাবে ছিলেন, মাননীয় কমল দত্ত, অধ্যাপিকা অনুরূপা দাস এবং মাননীয় শুভেন্দু মুখোপাধ্যায়, এই তিনজনকেই আমাদের সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সমিতির পক্ষ থেকে সঞ্চালক ছিলেন গৌতম মহন্তি, তিনি আমাদের সমিতির সহসভাপতি। আমরা আগামী রবিবার আবার আলোচনা সভায় আসব। আগামী রবিবার আলোচনা সভার বিষয় থাকছে বিদ্যাসাগর বৈজ্ঞানিক ও ধর্ম নিরপেক্ষ শিক্ষার প্রচলন করতে চেয়েছিলেন কেন। এই বিষয়ে বক্তব্য রাখবেন আমাদের দেশের স্বনামধন্য বৈজ্ঞানিক, ভাটনগর পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক ডক্টর সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। এরই সাথে আরেকজন আলোচক থাকবেন কুচবিহার জেলার বক্সিরহাট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ পণ্ডিত মহাশয়। আর এই আগামী আলোচনা সভাটাতে সঞ্চালকের ভূমিকায় থাকবেন আমাদের সমিতির নবীন নেতৃত্বের একজন দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক, একেবারে তুলনায় নবীন শিক্ষক অনিমেষ হালদার। আমরা সকলকে অনুরোধ করব আগামী রবিবার আমাদের আলোচনা সভায় এইভাবেই আপনারা উপস্থাপিত থেকে আমাদের উৎসাহিত করবেন, বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা নিয়ে নিজেদের অনুপ্রাণিত করবেন এবং যাতে সত্যি সত্যি আজকের এই সমাজকে বদলে দেওয়ার জন্য বিদ্যাসাগরের চিন্তাকে পাথেয় করে আমরা শিক্ষকরা যথাযথ ভূমিকা পালন করতে পারি সে ব্যাপারে সচেষ্ট হবেন। আজ আমরা আমাদের আলোচনা সভা এখানেই শেষ করছি। সকলকে নমস্কার।